বোরহান সাহেব জবাব না দিয়ে হতভম্ব হয়ে চেয়ে রইলেন। ভ্রমরের আঘাতটা ঠিক কোথায় লেগেছে তা নাফিসা রহমানের অজানা নয়। ভ্রমরের মাথায় হাত রেখে আশীর্বাদের সুরে বললেন, দোয়া করি মা, তুই এত বড় হ যেন তোর পরিবারের সবাই কমতিগুলো ছাপিয়ে তোর সফলতাটাই সবার নজরে পড়ে। তুই একা যেন তোর সমস্ত পরিবারটাকে আলোকিত করে দিতে পারিস। চেষ্টা করলে সবই সম্ভব, তুইও পারবি। বাস্তবে কি নাফিসা রহমান মনে প্রাণে চান ভ্রমর বড় হোক, অনেক বড় হোক, সগৌরবে তার পরিবারকে গৌরবান্বিত করুক, তার কল্যাণে বাকি সব ত্রুটি ঢাকা পড়ে। এমনটা তো নাফিসা রহমানকে চাইতেই হতো, তার ছেলের জন্য, নির্ঝরের জন্য হলেও চাইতে হতো। তার ছেলে যে এই মেয়েটাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে, একে যে বড় হতেই হবে। বিয়েটা ভাঙতে বেশ ঝামেলাই পোহাতে হয়েছে বোরহানুদ্দিন সাহেবকে। তারেকের বাবা তো রেগে ভয়াবহ অবস্থা। খুবই স্বাভাবিক, কারণ যত ভালো মানুষ হোক না কেন বিয়ের আগের দিন কেউ এমন ছেলে মানুষই কেউ মেনে নেবে না। মামলা করার হুমকি দিলেন তিনি। ব্যস্ত দুপক্ষের গণ্যমান্য ব্যক্তিসহ ভ্রমণের ভাইরা সবাই দৌড়াদৌড়ি করে শেষমেশ কথাবার্তার মাধ্যমে ঝামেলা মিটমাট করলো। তবে দোষ যেহেতু মেয়ে পক্ষে, তাই কিছু ক্ষতিপূরণ অবশ্যই দিতে হলো। আত্মীয় স্বজনরা সবাই ভ্রমণের উপরে অসন্তুষ্ট হলেন। বোরহান সাহেব তো রাগ করে 2 দিন মেয়ের সাথে কথাই বললেন না, কিন্তু ভ্রমর অনুতপ্ত কণ্ঠে বারবার মাফ চাওয়ার পর আর মুখ ফিরিয়ে থাকতে পারলেন না। যতই হোক 6 ছেলের পরে এই একটা মাত্র মেয়ে তার, অনেক আদরে একে তিনি মানুষ করেছেন, তাই মেয়ের মুখের দিকে তাকিয়ে সব অপমান নীরবেই সহ্য করে নিলেন। আগামী মাসের 2 তারিখে নির্ঝরের ফ্লাইট। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্যারাসাইট জিনোমের ওপর পিএইচডি করতে যাবে সে। কম করে হলেও 3-4 বছরের ব্যাপার, তাই সব দিক বিবেচনা করে নাফিসা রহমান চাইছিলেন ভ্রমর আর নির্ঝরের বিয়েটা সেরে ফেলতে। খুব বেশি ধুমধাম করে নয়, জাস্ট পারিবারিকভাবে। পরে নির্ঝর ফিরে এলে অনুষ্ঠান করা হবে। তাই বিয়ের ব্যাপারে তিনি ছেলে মেয়েদের, নির্ঝর এবং ভ্রমরের অলক্ষ্যে নির্ঝরের মামা, চাচা এবং বোরহান সাহেব সহ তার পরিবারের লোকজনদের সবাইকে নিয়ে আলাপে বসলেন। উদ্দেশ্য বিয়ের ব্যাপারে জরুরি সিদ্ধান্ত নেওয়া। যেহেতু ছেলে মেয়ে দুজনকে পছন্দ করে, তাই কেউ আর অমত করল না। দুপক্ষেরই সবাই মিলে বসে সিদ্ধান্ত ছিল আপাতত ঘরোয়াভাবে বিয়েটা হয়ে যাক, তারপর নির্ঝর পিএইচডি করতে চলে যাবে। এই ফাঁকে ভ্রমরও তার পড়াশোনা শেষ করে ফেলবে। কিন্তু সব কথা শুনে ভ্রমর বেঁকে বসলো। সে এখন কিছুতেই বিয়ে করবে না। রেহেনা এবং অন্যান্য ভাবিরা সবাই বোঝালো, কিন্তু ভ্রমর তার সিদ্ধান্তে অনড়। বিয়ে এখন সে করবেই না। ভ্রমর বিয়েতে অমত করায় সবাই চিন্তায় পড়ে গেল। নির্ঝর চলে যাবে 3-4 বছরের জন্য। হয়তো সুযোগ পেলে ছুটিতে আসবে, কিন্তু তখন তো আর বিয়ে শাদীর ঝামেলা করা যাবে না। তাই 2 পরিবার সহ অনিশ্চয়তায় পড়ে গেল। শেষমেশ ছেলের সাথে আলাপ করলেন নাফিসা রহমান। সব শুনে নির্ঝর হেসে বলল, ও যখন রাজি হয়নি তখন কি আর করা, পড়াশোনা শেষ করুক তবে। কিন্তু বিয়েটা হয়ে গেলে একটু নিশ্চিন্ত হওয়া যেত। মায়ের জিজ্ঞাসু দৃষ্টির বিপরীতে নির্ঝর চুপ করে রইল। ভ্রমর যা খেপেছে তাতে নির্ঝরও কনফিউজড। এই মুহূর্তে ভ্রমর বিয়েতে রাজি হবে না, আর নির্ঝরকে তো নাই। হঠাৎ করেই একটা প্রশ্ন মাথার ভেতর রুখে দিল নির্ঝরের। ভ্রমরের জেদটা কি শুধু পড়াশোনার জন্য, নাকি অন্য কিছুর? পড়াশোনা শেষ করে ভ্রমর সত্যি নির্ঝরকে বিয়ে করতে রাজি হবে তো, নাকি বাস্তবিকই সে মুখ ফিরিয়ে নিয়েছে নির্ঝরের দিক থেকে? নাফিসা রহমান ছেলের চিন্তিত মুখের দিকে চেয়ে ম্লান গলায় বললেন, এখন কি করি বলতো? মেয়েটা যে এভাবে বেগে বসবে আমি তো স্বপ্নেও ভাবিনি। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার যা মন চায় করো। এটা কোনো জবাব হলো? তোমার যা মন চায় তাই করো। এখন আমি যদি তোকে 3টা বিয়ে করতে বলি, তুই করবি? মায়ের বলার ধরন দেখে হেসে ফেলল নির্ঝর। চশমার ফ্রেমটা উঁচু করে বলল, উদাহরণ দেওয়ার জন্য আর কিছু খুঁজে পেলো না তুমি? সোজা 3টে বিয়ে? তাহলে আর এই জন্য পিএইচডি করা হবে না আমার। কথা শেষ করে আবারও হাসল সে। নাফিসা রহমান বিরক্ত মুখে বললেন, আমি তোর কাছে বুদ্ধি চাইছি আর তুই হাসছিস? নির্ঝর হাসি থামিয়ে মাকে শান্ত করার জন্য বলল, আহা মা, এত হাইপার হচ্ছে কেন? বিয়েটা যে এক্ষুনি করতে হবে তার তো কোনো মানেই নেই। ভ্রমর যখন পড়াশোনা শেষ করতে চাইছে করুক না, তারপর যা হয় দেখা যাবে। নাফিস রহমান হতাশ হয়ে বললেন, বুঝেছি, তোর দ্বারা কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। ল্যাপটপে মুভি দেখছিল নির্ঝর। তার পাশে ধুমায়িত কফির কাপ। একটু একটু করে কফিতে চুমুক দিয়ে আরামে বসে কফির স্বাদ অনুভব করছে সে। ফোনের রিংটন বেজে উঠতেই মুভি পজ করে রিসিভ করলো। রেহিনা ফোন করেছে। সালাম দিয়ে বলল, কি খবর ভাবি, কেমন আছেন? ওপাশ থেকে রেহেনা সালামের উত্তর দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল,
আমি ভালো আছি, কিন্তু ভ্রমণের কাহিনী শুনেছো? নির্ঝর হাসল। রেহেনার রহস্যজনক কথাবার্তার আগা গোড়া কিছুই বুঝল না সে। স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, না তো, কেন, কি হয়েছে? ও তো বিয়ের জন্য বারণ করে দিয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, মা আমাকে বলেছেন। ভালো হয়েছে। এই জেদটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে হলো। পড়াশোনাটা অন্তত শেষ করবে। তারপর তারপর যদি তোমাকে বিয়ে করতে রাজি না হয়? কথাটা শোনা মাত্রই যেন নির্ঝরের হৃৎপিণ্ড ধড়াস করে লাফিয়ে উঠল। পেটের ভেতরে মোচড় দিয়ে উঠল। ভ্রমর কি সত্যি এমন কিছু করবে? এত বড় শাস্তি কি সে নির্ঝরকে দেবে? পরক্ষণেই মাথা থেকে সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা ছেড়ে ফেলে রেহেনার প্রশ্নের জবাবে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হবে। কি জানি ভাই, আমার ভয় লাগছে। ওর যা রাগ চেপেছে, তাতে একবার যদি সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে আর কারোর কথা শুনবে না। তাই বরং ওর সাথে একবার কথা বলে দেখো না। ও আমার নাম্বার ব্লক করে দিয়েছে ভাবি। ওপাশ থেকে ছোট করে জবাব দিল নির্ঝর। রেহেনা অবাক হলো। নির্ঝরের নাম্বার ব্লক করেছে ভ্রমর? এতটা খেপেছে সে? নরম মোলায়েম কণ্ঠে বলল, আমার ফোন থেকে কথা বলবি? দেখে দিই। ও কি কথা বলবে? দেখো না একবার, হয়তো বলতেও তো পারে। ঠিক আছে, আমি লাইনে আছি। রেহেনা তড়িঘড়ি করে ভ্রমরকে নিয়ে রুমে ঢুকলো। ভ্রমর প্রথমে বুঝলো না রেহেনা কী কারণে তাকে জোর করে নিয়ে এসেছে। রেহেনা খাটের ওপর থেকে ফোনটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, ধর, কথা বল। ধর, কথা বল। বলার এক্সপ্রেশনেই ভ্রমরে বুঝতে বাকি রইল না ফোনের ওপাশে কে আছে। রাগে ঘর ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হলো সে। রেহেনা পথ আটকে দাঁড়িয়ে বলল, এভাবে তাকে ঝুলিয়ে না রেখে যদি কিছু বলার থাকে সরাসরি বলে দে। কেন ঘোরাচ্ছিস? তাকে যদি বিয়ে না করারই হয় একেবারে মানা করে দে। আমি ওনার সাথে কোনো কথা বলবো না। না বললে আমি তোকে ঘর ছেড়ে বেরোতে দেবো না। ফোনের ওপাশ থেকে সবে শুনছিল নির্ঝর। রেহেনার কাণ্ড দেখে জোর হাসি পেল তার। প্রথম প্রথম রেহেনাকে খুব রাগী মনে হলেও আস্তে আস্তে বেশ ভালো সখ্যতা হয়ে গেছে দুজনার। সেদিন ভ্রমরের সাথে কথা শেষ করে নির্ঝর মুখ কালো করে কেবিন থেকে বেরিয়ে আসার পরই রেহেনাই প্রথম ছুটে এসেছিল কী হয়েছে জানার জন্য। সেই থেকে আস্তে আস্তে দুজনার আলাপ শুরু। সব কথা রেহেনাকে খুলে বলেছে নির্ঝর। তার শৈশব, কৈশোর, ভ্রমরকে ভালো লাগার কথা, মাকে দেওয়া কথা, সব সব শুনে রেহেনা মনে মনে আফসোস করেছিল। নির্ঝরের জন্য মায়া হলো তার। বেচারা না পারছিল শুইতে, না পারছিল কিছু বলতে। তারপর থেকে নির্ঝরের ভক্ত সে। ভ্রমর রেহেনার কথা বিরক্ত হয়ে বলল, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো ভাবি। করলে করছি, তুই আগে ফোন ধর। আমি কিন্তু ভাইয়াকে ডাকবো। কোনো লাভ হবে না, তোর ভাইয়াকে আমি ভয় পাই নাকি? রেহেনার গোয়ার নিতে বাধ্য হয়ে ভ্রমর ফোন কানে নিল। হ্যালো বলতে নির্ঝর মুচকি হেসে বলল, এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখলে? দয়া নেই বুঝি? নির্ঝরের কণ্ঠটা এত মিষ্টি শোনালো যে না চাইতেই মুগ্ধ হলো ভ্রমর। তথাপি গম্ভীর গলায় বলল, এইসব ফালতু কথা শোনার সময় আমার নেই। কি বলবেন তাড়াতাড়ি বলুন। অপমানটা গায়ে মাখল না নির্ঝর। হেসে উঠে বলল, করো করো, যত ইচ্ছা অপমান করো, কিচ্ছু বলবো না। এখন তো সময় তোমারই, আমি শুধুই শুনবো। রাখছি আমি। এই না না, একদম রাখবে না। কেন? আপনার কিছু বলার আছে? অনেক কিছু বলার আছে, কিন্তু তুমি শুনবে তো? এবারেও মিষ্টি নরম কোমল কণ্ঠে প্রশ্নটা করল নির্ঝর। জবাবে ভ্রমর থমথমে গলায় বলল, না, আমি শুনবো না। আমি আপনার কোনো কথা শুনবো না। আপনার কথা শোনার জন্য তো আপনার মা আছেন, তাকে গিয়ে শোনান। নিমিষেই হাসি উধাও হয়ে গেল নির্ঝরের। ভ্রমরের তিরস্কারটা তীক্ষ্ণভাবে কানে এসে বিঁধল। আকস্মিক চেহারাটা কঠিন হয়ে গেল তার। গম্ভীর গলায় বলল, মানে? মানে আপনার মাকে জিজ্ঞাসা করুন। আমার এত সময় নেই আপনাকে মানে বুঝিয়ে দেওয়ার মতো। কথাটা তো আমার মা বলেনি, তুমিই বলেছ। হ্যাঁ তো? রাখতে গিয়েও নিজেকে সামলে নিল নির্ঝর। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলল, দেখো ভ্রমর, তোমার সাথে কোনো রকম ঝগড়া করার কোনো ইচ্ছে আমার মাঝে নেই। মাকে নিয়ে তো নয়, তাই প্লিজ তোমাকে আমি রিকোয়েস্ট করছি, আমার মায়ের ব্যাপারে কথাবার্তা হিসাব করে বলবে প্লিজ। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? বলবো না আমি হিসাব করে কথা? কি করবেন? কি করবেন আপনি? হ্যাঁ, মায়ের কাছে গিয়ে নালিশ করবেন? তো করুন না, ধরে রেখেছে কি আপনাকে? আপনার মাকে কি আমি ভয় পাই নাকি? একটা অহংকারী দাম্ভিক মহিলা, অহংকারে যার মাটিতে পা পড়ে না, তাকে নিয়ে কথা বলতে আমার বইয়ে গেছে। শরীরের সমস্ত রক্ত টকপক করে ফুটে উঠল নির্ঝরে। অনেক বেশি বলে ফেলেছে ভ্রমণ, আর তাকে সুযোগ দেওয়া যাবে না। রাগে দিকবিদিক শূন্য হয়ে বলল, দেখো ভ্রমর, তোমার সাথে কোনো রকম ঝগড়া করার কোনো ইচ্ছে আমার নেই,
ঠাস করে একটা চট দিয়ে তোমার সমস্ত দাঁত ফেলে দেবো আমি। অসভ্য বেয়াদব মেয়ে, তুমি কোন সাহস আমার সামনে আমার মাকে উল্টে বলে কথা বলো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? ভালোবাসি বলে তুমি কি ভেবেছ তোমার সব কথা মুখ বুঝে সহ্য করে যাবো? কি মনে হয় তোমার আমার মা না চাইলে তোমার বাসায় কোনোদিন বিয়ের প্রস্তাব যেত? কোনোদিন যেত না। নাফিসের রহমান এখনো এতটা সস্তা হয়ে যায়নি যে তার ছেলে তার কথার বাইরে গিয়ে কোনো কাজ করবে। একটা কথা মনে রেখো, আমার মা যদি একবার তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে। নিজেকে নিয়ন্ত্রণ করার মতো অতটুকু ক্ষমতা আমার আছে। নাফিসের রহমানের জন্য শুধু তোমাকে কেন, তোমার মতো এমন হাজারটা ভ্রমরকে আমি ত্যাগ করতে পারি। ভ্রমর রাগে দাঁতে দাঁত চেপে বলল, তবে তাই করুন না, মা ছেলে মিলে শান্তিতে থাকুন, আমাকে কেন বিরক্ত করছেন? কথা শেষ করে ফোন কেটে দিল সে। নির্ঝর হতভম্ব হয়ে ফোনের দিকে চেয়ে রইল। কী থেকে কি হয়ে গেছে? ভ্রমর কেন এমন করলো? ও পাশ থেকে রেহিনাও চোখ বড় বড় করে ভ্রমরের দিকে চেয়ে আছে। ভ্রমর ফোন কেটে দেওয়ার পর রেহিনা বিস্মিত বিরক্ত দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, এটা তুই কী করলি ভ্রমর? যা করেছি বেশ করেছি, উনি কেন আমাকে ফোন দিয়েছেন? রাগত স্বরে জবাব দিল ভ্রমর। ভ্রমরের কথার জবাবে কপালে কুঞ্চন দেখা দিল রেহিনার। বিরক্ত হতাশ কণ্ঠে বলল, পাগলের মতো কাজ করছিস তুই। তোর রাগ নির্ঝরের উপরে ছিল, কিছু বলার হলে তাকে বলতে পারতি, শুধু শুধু তার মাকে ডাকলি কেন? কে বলেছে আমার রাগ শুধু ওনার উপরে? ওনার মায়ের উপরও আমার অনেক রাগ। কি ভেবেছেন ওনারা? আত্মসম্মান বোধ কেবল ওনাদেরই আছে, আমাদের নেই? মা আমার কাছে আমি সব শুনেছি ভাবি। নাফিসা রহমান জেনে শুনে আমার সাথে এমন করেছেন। আমি ওনার ছেলেকে পাগলের মতো ভালোবাসি, সেটা জানার পরেও উনি শুধুমাত্র আমার বাবা ভাইদের পড়াশোনা একটু কম বলে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। একটা বার আমার কথা ভাবেননি। মানুষকে তো মানুষই মনে করেন না তিনি। মামা তোকে এসব বলেছে? না, কিন্তু যা বলেছে তার মানে তো এসবই দাঁড়ায়। রেহিনা টেনে ভ্রমরকে বিছানায় বসালো। শান্ত গলায় বলল, না, দাঁড়ায় না। তুই নিজে নিজে যদি সব কথার একটা মানে বের করে নিস তাহলে তো হলো না। সবটা না জেনে কারোর সম্পর্কে এমন ভুল ধারণা পোষণ করা মোটেও উচিত না। রেহিনার যুক্তির বিপরীতে ভ্রমর তাকে সম্পূর্ণ নিরাশ করে দিয়ে বিরক্ত হয়ে বলল, প্লিজ ভাবি, আমি আর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। সামনে আমার পরীক্ষা, আমি শুধু পড়াশোনার দিকে মনোযোগ দিতে চাই। দয়া করে এইসব কথা আমার সামনে আলোচনা করো না প্লিজ। কথা শেষ করে ভ্রমর বেরিয়ে গেল। রেহিনা মুখ কালো করে বসে রইল। ভ্রমরকে সে নিজের ছোট বোনের মতোই ভালোবাসে, মনে প্রাণে ভ্রমরের ভালো চায়। কিন্তু ভ্রমর যা করছে তাতে নিজের বিপদ নিজেই ডেকে আনছে সে। মুখে যতই না বলুক না কেন, রেহিনা ভালো করে জানে নির্ঝরকে ছাড়া ভ্রমর থাকতে পারবে না। সাময়িক রাগ থেকে কথাগুলো বলেছে সে, কিন্তু রাগের মাথায় বলা এই কথাগুলোই শেষে কাল হয়ে দাঁড়াবে তার জন্য। বাধ্য হয়ে সে নিজেই ফোন করলো নির্ঝরের নাম্বারে। ভ্রমর ফোন কেটে দেওয়ার পর ফোন হাতে নিয়ে হতভম্ব হয়ে বসে আছে নির্ঝর। বুকের ভেতরটা ভার হয়ে আছে তার। ভ্রমর একই আগুনে পোড়াচ্ছে তাকে। সব কিছু যখন ঠিক হয়ে আসছিল তখন ঠিক ভ্রমর কেন নির্ঝরের মনের ভেতর একরাশ সন্দেহ দ্বিধা ভয় ঢুকিয়ে দিল? নির্ঝর এখন কি করবে? ভ্রমরকে ভুলে যাবে? মাথাটা ঝিমঝিম করে উঠল তার। কেন ভ্রমর এতটা অবুঝ হলো? সমস্ত পৃথিবী তছনছ হয়ে গেলেও সহ্য করে নিতে পারবে নির্ঝর, কিন্তু নাফিসা রহমানের অসম্মান কিছুতেই না। নির্ঝরের কলিজার টুকরা তার মা, মায়ের জন্য হাসি মুখে সব কিছু মেনে নিতে রাজি আছে। কিন্তু ভ্রমর কি এই কথাটা কখনো বুঝবে? বুঝলো না তো। তবে কি করবে এখন নির্ঝর? ভ্রমরকে ভুলে যাবে? সেটা কি আদৌ সম্ভব? না, সম্ভব নয়। কিন্তু ভোলাটা হয়তো সম্ভব নয়, দূরে সরে যাওয়াটা তো সম্ভব। ফের বুকের ভেতর খামচি মেরে উঠল নির্ঝরে। তবে কি সে সম্পর্কে জটিলতা থেকে পালিয়ে বাঁচতে চাইছে? কিন্তু তাতে কি নাফিসা রহমানের প্রতি ভ্রমরের যেই অশ্রদ্ধা তৈরি হয়েছে তা কোনোদিনও মিটবে? ভ্রমর তো সব কিছুর জন্য তাকেই দায়ী করছে। না, নির্ঝর পালাবে না। ভ্রমরকে সে তার মতো করে ভালোবাসতে শেখাবে। নাফিসা রহমান কারো তিরস্কারের পাত্রী নন। ভ্রমরের হৃদয় নাফিসা রহমানকে সগৌরবে প্রতিষ্ঠিত করবে নির্ঝর। তাদের দুজনের ভালোবাসার মাঝখানে মধ্যমণি হয়ে থাকবেন নাফিসা রহমান। ভ্রমর একদিন ঠিকই বুঝবে নাফিসা রহমান কখনোই তাদের ভালোবাসার অন্তরায় ছিল। তাদের ভালোবাসার অন্তরায় ছিল ভ্রমর নিজে। দুবার রিং হওয়ার পর রিসিভ করল নির্ঝর। রেহেনা মুচকি হেসে বলল, এমন জানলে আমি কখনোই ভ্রমরের সাথে কথা বলার জন্য জোরাজুরি করতাম না ভাই। তুমি ওর কথায় কিছু মনে করো না। চারদিকের চাপে ওর মাথা ঠিক নেই, কী বলতে কী বলে ফেলেছে। ছোট করে জবাব দিল নির্ঝর। তখনও ভ্রমরের বলা কথাগুলো নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন ছিল সে। রেহিনার কথাগুলো তার কানে গেল কিনা সন্দেহ আছে। এদিকে রেহিনা বুঝতে পারছিল না নির্ঝর ঠিক কতটা রেগে আছে। তাকে শান্ত করার জন্য মিথ্যা বলল সে। রাগে তখন বলে ফেলেছে, কিন্তু তারপর থেকেই কাঁদছে ভ্রমর। কিছুতেই শান্ত করতে পারছিলাম না, বাধ্য হয়ে তোমাকে কল দিয়েছি। কাদুক,
ওর জন্য কান্নাই ঠিক আছে। এসব তুমি কি বলছো ভাই? ও অবুঝ হলে তুমিও অবুঝ হয়ে যাবে নাকি? আপনি সবসময় কি সাপোর্ট করে বন্ধ করুন ভাবি। আজ কোচা করেছে, একদম ভালো করেনি। সব জেনে আপনি কেন ওকে প্রশ্রয় দিচ্ছেন? এতে ওর ক্ষতি করছেন আপনারা। নির্ঝরের কণ্ঠে কিঞ্চিত রাগ। রেহেনা বিস্মিত হতবম্ব ব্যথাতুর কণ্ঠে বলল, আমি ওর ক্ষতি করছি? রেহেনার মনোকণ্ঠের বিপরীতে ছট করে নিজেকে সংযত করে নিল নির্ঝর। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সরি ভাবি, আসলে মাথাটা খারাপ হয়ে আছে, কিছু মনে করবেন না। ঠিক আছে। রেহেনার গলাটা তখনও ভার শোনালো। সেটা বুঝতে পেরে নির্ঝর বিনয়ী আন্তরিক কণ্ঠে বলল, প্লিজ ভাবি, আপনি অন্তত আমার উপর রাগ করে থাকবেন না। রেহেনা হাসল, বলল, ঠিক আছে, করলাম না। এবার তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও তো। ভেবেচিন্তে উত্তর দেবে কিন্তু। ঠিক আছে। ভ্রমরকে তো তুমি ভালোবাসো? এমন কিছু প্রত্যাশা করেছিল নির্ঝর। জবাব দিল না সে, নীরবে দীর্ঘশ্বাস ফেলল। রেহেনা ধৈর্যহারা কণ্ঠে পুনরায় প্রশ্ন করে বলল, কি হলো, বাসো না? বাসি। ছোট লাজুক অভিমান মিশ্রিত কণ্ঠস্বর নির্ঝরের। রেহেনা হাসল, বলল, তবে ওকে তুমি নিজের মতো করে গড়ে নাও না। এবারেও নির্ঝরের হাসল, বলল, নানি এর উপায় কি? আমার মাকে তো আর আমি ছোট হতে দিতে পারি না। মানে? এই কথার আগাগোড়া কিছুই বুঝল না রেহেনা। নির্ঝর আবারও মুচকি হেসে বলল, মানে আপনার ননদকে আমি আমার মতো করে ভালোবাসতে শেখাবো। রেহেনা কিঞ্চিত ঠাট্টা মিশ্রিত কণ্ঠে বলল, ভালোবাসা বুঝি শেখানোর জিনিস? না, ভালোবাসা মোটেও শেখানোর জিনিস নয়, এটা আপনা আপনি হয়ে যায়। কিন্তু ভালোবাসার ধরনটা নিজেকে তৈরি করে নিতে হয়। আপনি কাকে কতটা ভালোবাসবেন, কেমন ভালোবাসবেন, সেটা এখন থেকে আপনার চিন্তাধারা এবং ভালোবাসার গভীরতার উপর নির্ভর করে। আমি জানি ভ্রমণ আমাকে অনেক বেশি ভালোবাসে। হয়তো ভালোবাসার দিক দিয়ে আমি ওর থেকে পেছিয়ে, কিন্তু ওর ভালোবাসার ধরনটা অনেক ক্ষেত্রে অসুস্থ। অবশ্যই এটা ওর দোষ নয়। কতটুকুই বা বয়স হয়েছে, সবে 19। এই বয়সে এমন চিন্তাধারা হওয়াটাই স্বাভাবিক। তাই অনেক ভেবে দেখলাম ওকে সোজা করতে হলে আমাকে মাঠে নামতে হবে। রেহেনা এতক্ষণ ধৈর্য সহকারে সব শুনে যাচ্ছিল। নির্ঝরের শেষ কথাটা শুনে হেসে ফেলল। ইস, কি মধুর! ভ্রমর যদি শুনতে পেত। উৎসাহী কণ্ঠে বলল, মানে তোমার ঠিক প্ল্যানটা কি একটু বলবে? নির্ঝর মুচকি হেসে বলল, মানে এখন বুঝতে পারেননি ভাবি? মানে হচ্ছে এবার আপনার ননদকে আমি সোজা করব। খুব টাট পেরেছে তার, নিজেকে সে মনে মনে হিন্দি সিনেমার হিরোইন বানিয়ে ফেলেছে। সেজন্য আমাকে হিরো বানাতে চাইছে। তাই সে ভূত ওর ঘাট থেকে নামিয়ে এবার ওকে বাস্তবতার জগতে টেনে আনবো। কি করে সুস্থভাবে ভালোবাসতে হয় সেটা শেখাবো। তুমি আমার ননদকে পাগল বলছো? নির্ঝর মুচকি হেসে কৃত্রিম অবাক হওয়ার ভান ধরে বলল, কেন ভাবি, আপনার কি কোনো সন্দেহ আছে? রেহেনা আবারও হেসে ফেলল। হাসি মুখে বলল, না, তোমার কথাই মেনে নিলাম, কিন্তু পাগল সামলাতে পারলেই হলো। তারপর আরেক দফা হাসাহাসি উৎসাহী কণ্ঠে বলল, তুমি করবেটা কি? আপাতত আপনার পাগল ননদের সাথে প্রেম করব। মানে বিরহের আগুন ওকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে ফেলব। সেই আগুনে তো বেচারি শুরু থেকেই জ্বলছে। ননদেরটাই দেখলেন? আমি বেচারা যে আপনার ননদের বিরহে রাত দিন চোখের জল ফেলেছে, সেটা আপনার চোখে পড়ল না? নির্ঝরের বলার ধরন দেখে রেহেনা হেসে উঠে বলল, খালি আমার ননদের দোষ? এখন কে সিনেমাটিক কথাবার্তা বলছে? নির্ঝর দুষ্ট হেসে বলল। আপনার ননদের আছাড় পড়েছে ভাবি। রেহেনা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুষ্টটার মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি এসেছে, নতুবা এমন হাসি খুশি কণ্ঠে তাকে কোনোদিন কথা বলতে দেখেনি রেহেনা। মুচকি হেসে বলল, হ্যাঁ, সব দোষ তো আমার ননদেরই। এবার তোমার প্ল্যানের কথা বলো। বলবো ভাবি, আপনাকেই তো বলবো। আপনার ছাড়া আমার আপন আর কে আছে বলুন? আপনাকে যে আমি কত ভালোবাসি সেটা তো আপনি জানেন না। রং ট্র্যাকে কেন যাচ্ছ ভাই? তোমার ভালোবাসার কথাগুলো আমাকে না বলে আমার ননদকে বলো, কাজে লাগবে। আপনার সাথে ট্রায়াল দিচ্ছে। নির্ঝরের কথায় রেহেনা মুখের হাসি মিলিয়ে যাওয়ার কোনো জো নেই। লাগাতার হেসে যাচ্ছে সে। কৃত্রিম শাসনের সুরে বলল, বাজি, হঠাৎ আমাকে নিয়ে ট্রায়াল দেওয়ার প্রয়োজন পড়লো কেন? কারণ আপনার হিংসুটে ননদ প্রথমেই ভালোবাসাবাসির চ্যাপ্টার বুঝতে পারবে না। তাই আগে প্রেম, তারপর ভালোবাসা। সেই তো একই হলো, প্রেম যা ভালোবাসাও তো তাই। মোটেই না, দুটো আলাদা জিনিস। কিরকম আলাদা? উত্তরটার কিছুদিন বাদে আপনার ননদই দেবে। আপাতত একটু ধৈর্য ধরুন। আগে আমি তাকে একটু জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে নিই,
নির্ঝরের কথা শেষ হতেই অভ্যাস থেকে আবারও রেহেনার জোর হাসির শব্দ শোনা গেল। নির্ঝরও হাসলো। বলা বাহুল্য তার হাসির কারণটাও ভ্রমর। অনেক জ্বালিয়েছে পাজি মেয়েটা তাকে। এইবার নির্ঝরের পালা। ভ্রমণের পরীক্ষার বাকি আর বেশি দিন নেই। এতদিন যেহেতু পড়াশোনা ভালো করে করেনি, তাই এখন গাধার মতো খাটুনি যাচ্ছে তার। রাত দিন 24 ঘন্টা বই নিয়ে পড়ে আছে। বিকেলবেলা নিজের ঘরে বসে পড়ছিল সে। হঠাৎ রেহেনা এক গাদা শুকনো কাপড় নিয়ে এসে তার ঘরে ঢুকলো। এইমাত্র ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসেছে। ভাঁজ করে রাখতে রাখতে বলল, খবর শুনেছিস ভ্রমর? এই মাসের 30 তারিখে নির্ঝরের বিয়ে। পড়ার দিকে মনোযোগ থাকায় প্রথমে কানে নিল না ভ্রমর। হঠাৎ করে কথাটা বোধগম্য হতেই অবাক হয়ে রেহেনার দিকে চাইল সে। রেহেনা মুচকি হেসে বলল, পাত্রীকে তুই চিনবি, তোদের কলেজেই পড়তো, নাম শিউলি, নির্ঝরের মামার আপন শ্যালকের মেয়ে। এখন ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে। রেহিনার কথাবার্তা কিছুই বুঝতে পারল না ভ্রমর। রেহিনা কি তার সাথে মজা করছে? নির্ঝরের বিয়ে কোনো রকম কথাবার্তা ছাড়াই। এদিকে রেহিনা তার রিয়াকশন দেখার আশায় বসে আছে। বুঝতে পেরেই নিজেকে সংযত করে নিল সে। গম্ভীর গলায় বলল, ভালোই তো, এ কথা আমাকে বলছো কেন? এখনো সময় আছে ভ্রমর। নির্ঝরকে একবার ফোন করে সরি বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। জীবনও না। আমি কেন সরি বলবো? কারণটা ভুলটা তুই করেছিস। আমি মোটেও ভুল করিনি। যা বলেছি ঠিক বলেছি। তোমাকে বলেছিলাম না নাফিজা রহমান আমাকে সহ্য করতে পারে না? এবার তার প্রমাণ পেয়েছো তো। এতদিন কি বলেছিলেন তিনি? আগামী 3-4 বছরের আগে তার ছেলের বিয়ে ধরার কোনো পরিকল্পনা তার নেই। এখন যে আমি বিয়ের জন্য বারণ করেছিলাম, অমনি ছেলের বিয়ে ঠিক করে ফেললেন। স্বার্থপর একটা মহিলা। রেহিনা তাকে শান্ত করার চেষ্টা করে বলল, সবসময় তো মানুষের মন মেজাজ একরকম থাকে না ভ্রমর। হয়তো এতদিন সত্যিই ভেবেছিলেন এত তাড়াতাড়ি ছেলের বিয়ে দিবেন না, কিন্তু এখন ছেলের চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে দেখেই খারাপ লাগছে। হতেও তো পারে তাই হয়তো ছেলের বিয়ে ঠিক করেছে। মোটেও না ভাবি, ওই মহিলার চালাকি তুমি বুঝবে না। তিনি খুব দুরন্দর। ইচ্ছে করেই এখন বিয়ে ঠিক করেছেন, যেন আমি পড়াশোনা শেষ করলেও ওনার ছেলের কাছে যেতে না পারি। তুই তো নিজেই বলেছিস তুই নির্ঝরকে বিয়ে করবি না, তবে এখন এত রাগ করছিস কেন? কই রাগ করছি? বলতে বলতেই কেঁদে ফেলল ভ্রমর। চোখের পানি টুপ করে গড়িয়ে পড়ল। অন্তর্বেদনাটুকু স্পষ্টত ফুটে উঠল মুখে। রেহেনা মুচকি হাসলো। যাক, এতক্ষণে ডোজ কাজ করা শুরু করে দিয়েছে। এবার নির্ঝরকে সন্তোষজনক একটা উত্তর দেওয়া যাবে। তথাপি মুখে করুণ একটা ভাব বজায় রেখে বলল, তোকে আগেই বলেছিলাম কারোর সম্পর্কে ভালো করে না জেনে উল্টোপাল্টা মন্তব্য করিস না। তুই শুনলি না, নির্ঝরকেও খেপিয়ে দিলি। এখন লাভটা কি হলো? নিজেই তো কষ্ট পাচ্ছিস। আমি কি উল্টাপাল্টা মন্তব্য করেছি ভাবি? কোনো কথাটা ভুল বলেছি? তুমি বলো। তাহলে কেন নাফিসা রহমান প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন? আমার বাবা আর ভাইকে ইনসাল্ট করার জন্যই তো। না, তোর বাপ ভাই কেউ পড়াশোনা করেনি বলেই নাফিসা রহমান বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন। এই কথাটা আংশিক সত্য। শুধুমাত্র পড়াশোনা না জানার কারণে নয়, তোদের পরিবারে তো পড়াশোনার কোনো গুরুত্বই নেই, সেটাও একটা কারণ। তুই ভেবে দেখ, কোন মা তার পিএইচডি করতে যাওয়া মেধাবী ছেলেকে এমন একটা পরিবারে বিয়ে দিতে যাবে যেই পরিবারের শিক্ষার কোনো গুরুত্বই নেই? তোর ভাইরা কেউ পড়াশোনা তো খারাপ ছিল না, শুধুমাত্র বাবা গা করেননি বলেই সবাই হাই স্কুলে উঠতে না উঠতে গোল্লায় গেছে। শেষমেশ ছেলেরাও সবগুলো বাপের মতো। আদনান পেটে আসায় তোর ভাইয়া আমাকে অনার্সটা শেষ করতে দিল না। যাই হোক, এসব কথা এখন থাক। তোর বেলায় এসে যে তাদের বুদ্ধি একটু হলেও খেলেছে তাতেই আমি খুশি ছিলাম। কিন্তু দেখ, এবারেও বাবা কিন্তু তোকে পড়াশোনা করাতে চাইনি, পড়াশোনা জানা একটা ছেলের কাছে বিয়ে দিতেই বেশি আগ্রহী। তবে তুই দিতি তোর ছেলেকে এমন জায়গায় বিয়ে? ভ্রমর জবাব দিল না। কথাগুলোর বিপরীতে উত্তর দেওয়ার মতো কিছু খুঁজেই পেল না সে। সুযোগটা কাজে লাগালো রেহেনা। নরম মোলায়েম কণ্ঠে একে একে নির্ঝরদের পারিবারিক ইতিহাস সব খুলে বলল। নির্ঝরের বাবা মারা যাওয়ার পর নাফিসা রহমানের সাথে কী হয়েছে, কি করে তিনি একা হাতে নির্ঝরকে মানুষ করেছেন, সব খুলে বলল। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পৃথিবীতে এসব সন্তান একরকম হয় না ভ্রমর। কোনো কোনো সন্তানের কাছে তাদের বাবা মা কেবল নামেই মাত্র, আবার কোনো কোনো সন্তানের কাছে তাদের সমস্ত পৃথিবীটাই তাদের বাবা মা। নির্ঝর তাদেরই একজন। হয়তো ব্যাপারটা তোর কাছে একচোখা মনে হতে পারে, কিন্তু নির্ঝরের কাছে নাফিসা রহমান তার মা, এমনই একজন মা যার মতো মা পাওয়া ভাগ্যের ব্যাপার। নির্ঝর তোকে ভালোবাসা জানার পর আর একবারের জন্য তিনি তোকে মেনে নিতে দ্বিধা করেননি। তার ছেলে যাকে ভালোবেসেছেন তিনি নির্দ্বিধায় তাকে কাছে টেনে নেওয়ার জন্য রাজি হয়ে গেছেন। তবে এমন মায়ের অসম্মান কোনো ছেলে সহ্য করবে? একটা কথা,
এতদিন আমি পরিষ্কার বুঝে গেছি নির্ঝর তার মাকে সবচাইতে বেশি ভালোবাসে। তুই যদি নির্ঝরকে সত্যি ভালোবেসে থাকিস তবে এই সত্যিটা মেনে নিয়েই তাকে তোর ভালোবাসতে হবে, অন্যথায় নির্ঝরের কথা বাদই দে। এতক্ষণে নিজের ভুল বুঝতে পেরেছে ভ্রমর। নাফিসা রহমানের উপর তার যতই রাগ থাকুক না কেন, কোনো ছেলেই তার মায়ের অপমান সহ্য করতে পারবে না। নির্ঝরকে সেদিন অনেক বেশি বলে ফেলেছে সে। আফসোস, হতাশায় চোখের পানি টুপ করে গড়িয়ে পড়েছে। সবসময় সব বোকামি সেই কেন করে? রেহনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠে বলল, কি করতাম বলো ভাবি? অপমান তো উনিও আমাকে কম করেননি, বারবার আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছেন। আমার রাগ উঠে গিয়েছিল, বারবার প্রত্যাখ্যানের আঘাত আমি নিতে পারছিলাম না। তুই তাকে অপমান করতি, তার মাকে টানলি কেন? ভয়ে বুকটা কেঁপে উঠল ভ্রমরের। ভয়ার্থ কণ্ঠে বলল, এখন কি করব ভাবি? ফোন দে। আমি পারবো না, আমার ভয় করছে। রেহনা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সেদিন ফোনে এতগুলো বেদরকারি কথা বলল, অথচ আজকে দরকারে ফোন করতে পারছে না। তবে আজকে আর সে নিজে ফোন কথার ঝুঁকি নিল না। নিজের কথা ভ্রমরকে নিজেই বলতে হবে। ঘড়িতে রাত 2টো। নির্ঝর বারান্দায় ফোন হাতে নিয়ে গেমস খেলছে। মূলত ভ্রমরের ফোনের জন্য অপেক্ষা করছে সে। তার দৃঢ় বিশ্বাস ভ্রমর তাকে ফোন করবে। বিকেলে রেহনার কাছ থেকে সব শুনেছে সে, অতএব প্ল্যান কাজে দিয়েছে। আর প্ল্যান যেহেতু কাজে দিয়েছে, সুতরাং ভ্রমর নিশ্চয়ই ফোন করবে। পড়া শেষ করে ফোন হাতে নিয়ে নিজের ঘরে পায়চারি করছে ভ্রমর। নির্ঝরকে ফোন দেওয়া উচিত হবে কিনা বুঝতে পারছে না। নির্ঝরের নাম্বারটা ব্লক করে রেখেছে সে। আনব্লক করতে গিয়েও করলো না। না, কেন ফোন দেবে ভ্রমর? নির্ঝর যদি ভ্রমরকে ভুলে গিয়ে আবারও বিয়েতে মত দিতে পারে, তবে ভ্রমর কেন তাকে ভুলে থাকতে পারবে না? যত কষ্টই হোক ভ্রমর সহ্য করে নেবে। কিন্তু সত্যি কি উনি বিয়েতে রাজি হয়েছেন? তবে কি ভ্রমরকে একটুও ভালোবাসেননি তিনি? দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা টেবিলের ওপর রেখে শুয়ে পড়ল সে। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। গেমস খেলায় মন বসছে না নির্ঝরের। সে অপেক্ষামান ভ্রমরের একটা ফোন কলের আশায়। খেলা বন্ধ করে চিন্তিত মুখে ফোনের দিকে চেয়ে রইল সে। ভ্রমর কি তবে ফোন করবে না? আরেকটুকে ওয়েট করবে নির্ঝর, নাকি শুয়ে পড়বে? কিন্তু মন সায় দিল না। অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে চুপচাপ বসে রইল সে। এইদিকে বিগত আধা ঘন্টা যাবৎ চোখ বন্ধ করে শুয়ে আছে ভ্রমর, কিন্তু ঘুম আসছে না। মনটা ভীষণ অস্থির লাগছে। রেহনার বলা কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। সত্যি যদি নির্ঝর বিয়ে করে নেয়? শেষমেশ বিছানা ছেড়ে উঠল সে। ফোন হাতে নিয়ে 1 সেকেন্ডও ভাবার সময় নিল না। ভাবলেই আবারও দ্বিধায় পড়ে যাবে। একেবারে ডিরেক্ট কল দিল নির্ঝরের নাম্বারে। হাতের মুঠোয় ফোন ভাইব্রেট হতেই চমকে উঠল নির্ঝর। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বার দেখে মুচকি হাসলো সে। যাক, অবশেষে ডাকিনির সুমতি হলো। তবে সঙ্গে সঙ্গে রিসিভ করলো না সে। ধীর সুস্থে রিসিভ করে হ্যালো বলল। প্রত্যাশা মতনই ওপাশ থেকে কোনো রকম জবাব এলো না। নির্ঝর আগেই ধারণা করে রেখেছিল ভ্রমর ফোন দিলেও কথা বলবে না, আলোচনার সূত্রপাত তাকেই করতে হবে। সেই মোতাবেক প্রস্তুতি নিয়েই এসেছিল সে। গলাটা পরিষ্কার করে বলল, কথা না বলে ফোন রেখে দিচ্ছে। ইচ্ছে করে ফোন কেটে দেওয়ার হুমকি দিল সে। কিন্তু তবু ওপাশ নীরব। ভ্রমরের একটা নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা গেল না। নির্ঝর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি হলো? মাঝরাতে ফোন দিয়ে কথা বলছে না কেন? এবারে শতাং জবাব এলো। আমার ইচ্ছে। তোমার ইচ্ছা? হ্যাঁ, আমার ইচ্ছে। তোমার ইচ্ছে, তবে তোমার কাছে রাখো না। আমি কেন ফোন দিয়েছ? কারণ আমি আপনাকে ফোন দেইনি, তাই। নাম্বার ব্লক করে রাখলে ফোন দেবো কি করে? ইচ্ছে থাকলে উপায় হয়। না, হয় না। অনেক কিছুতে ইচ্ছে থাকলে উপায় হয় না। যেমন? বলতে চাইছি না, তোমাকে বলেও লাভ নেই। আসল কথা আপনি বলতে পারবেন না, কারণ ওসব আপনার বাহানা। তবে সত্যিটা কি? সত্যিটা হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন না। তাই নাকি? তা এতদিন পর তোমার বুদ্ধি খুললো? ভ্রমর হতাশ হলো। মুখে সে যতই না বলুক, তার সচেতন কিংবা অবচেতন মন যাই হোক না কেন বারবার করে চাইছিল নির্ঝর তার বলা কথাগুলো নিয়ে প্রতিবাদ করুক, জোর গলায় বলুক সে ভ্রমরকে ভালোবাসে। কিন্তু পাষণ্ডটা উল্টো ভ্রমরের কাঁটা গায়ে নুনের ছিটা দিচ্ছে। কেন যে ভ্রমর এমন একটা পাষাণ কঠিন হৃদয় মানুষকে ভালোবাসতে গেল? দিন রাত জ্বলে মরছে। দীর্ঘশ্বাস ছেড়ে মৌন মুখে বলল, মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন? মাঝে মাঝে মনে হয় খুব করে আপনাকে অভিশাপ দেই, আপনার সব শান্তি কেড়ে নেই, কিন্তু পারি না। কথা শেষ করে আবারও দীর্ঘশ্বাস ছাড়ল ভ্রমর। আমার সব শান্তি তুমি অনেক আগেই কেড়ে নিয়েছো ভ্রমর।
কথাটা বলতে গিয়েও নিজেকে সংযত করে নিল নির্ঝর। এই মুহূর্তে এসব বলা যাবে না, সুযোগ পেয়ে ভ্রমর তবে আবারও বেঁকে বসতে পারে। তাই ফোন কানে নিয়ে চুপ করে শুনে গেল সে। তাকে চুপ থাকতে দেখে ভ্রমর মৌন মুখে বলল, কথা বলছেন না যে? কি বলবো? কিছু বলার নেই। না বলার জন্য তো তুমি ফোন করেছিলে। ঠিক আছে, তবে একটা প্রশ্নের সত্যি করে জবাব চাইছি, দিবেন? না, তোমার কোনো প্রশ্নের জবাব আমি দেব না। কেন? আমার ইচ্ছা। এইবার আর রাগ হলো না ভ্রমরের, হতাশা আক্ষেপ মিশ্রিত কণ্ঠে বলল, আপনি কেন এতটা স্বার্থপর বলুন তো? নিজেরটা ছাড়া কেন আর কারোরটা বুঝতে চান না? আমার কাছে তো মনে হয় তুমি স্বার্থপর। তুমি নিজেরটা ছাড়া আর কিচ্ছু বুঝতে চাও না। জবাবটা রেডিই ছিল ভ্রমরের, কিঞ্চিত তিরস্কারের সুরে বলল, সেজন্যই বুঝি এখন বিয়ে করছেন? এতক্ষণে আসল কথা এসেছে সে। নির্ঝর গম্ভীর গলায় বলল, তোমাকে কে বললো আমি সেজন্য বিয়ে করছি? তবে আর কিসের জন্য? কিন্তু স্বীকার না করলে কি হবে? কিন্তু আমার বলতে বাধা নেই, আপনার খুব অহংকার। এখানে অহংকারের কি দেখলে? অহংকার নয় তো কি? আমি একবার না করতেই কেন আপনি বিয়েতে রাজি হয়ে গেলেন? আপনার ইগোতে লেগেছে? কিন্তু আমি তো রাজি হইনি। আপনি আমাকে বারবার অপমান করে ফিরিয়ে দেওয়ার পরও আমি রাজি হইনি। কিঞ্চিত ফোপানোর আওয়াজ কানে গেল নির্ঝরের। বারান্দা থেকে হাঁটতে হাঁটতে রুমে এসে ঢুকলো সে। বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল, একটা হাত মাথার নিচে দিয়ে মুচকি হেসে বলল, মোটো একবার নয়, তুমি আমাকে মোট 3 বার ফিরিয়ে দিয়েছ। হসপিটালে একবার, মা তোমাদের বাসায় প্রস্তাব নিয়ে যাওয়ার পর একবার, তারপর সেদিন ফোনে যা খুশি তাই বলেছে আমাকে। সাইড নোট হিসেবে আমার নাম্বার ব্লক দেওয়ার বিশেষ দৃষ্ট হিসেবে আমার মায়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলাতে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পয়েন্টটার পাশে গুনে গুনে ঠিক 7টা স্টার মার্ক হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। বলতে পারো বাকি সব পয়েন্টগুলো জাস্ট বলার জন্য বলা। সেটা তো আমি না জেনে বলে ফেলেছি। আপনি তো জানেন আমি ইমোশন একদম চেপে রাখতে পারি না। আপনার মতো সেই ক্ষমতা সৃষ্টিকর্তা আমাকে দেয়নি, তাই জন্যই হয়তো বারবার অপদস্থ হতে হয়েছে আমাকে। ব্যাপারটা ইমোশনের নয় ভ্রমর, ব্যাপারটা ম্যাচুরিটির। তোমার কাছ থেকে আমি এমনটা আশা করিনি, সত্যি আশা করি না। হয়তো না জেনেই বলেছ, কিন্তু না জেনে আমার মায়ের সম্পর্কে যা খুশি তাই বলার অধিকার তো আমি তোমাকে দেইনি। তোমাকে আমি ভালোবাসি, তার মানে তোমার যাবতীয় অধিকার সব আমার উপর ছিল, আমার মায়ের উপর নয়। কথাটা তোমার মাথায় রাখা উচিত ছিল। তাই বলে আপনি বিয়েতে রাজি হয়ে যাবেন? কেন, তোমার কাছে কি বিষয়টা এখনো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না? ভ্রমর জবাব দিল না। আসলে এই মুহূর্তে নির্ঝরকে দেওয়ার মতো জবাব তার মাথায় আসছেও না। সেদিন না জেনে রাগের মাথায় নাফিসা রহমানের নামে উল্টা পাল্টা কথা বলে ফেলেছে সে। একবারের জন্য মাথায় আসেনি সব কিছু ঠিক হয়ে গেলেও এই কথাগুলো নির্ঝর কোনোদিনও ভুলবে না। কিন্তু এখন বুঝতে পারছে ঝোঁকের বশে কত বড় ভুল করে ফেলেছে সে। চুপ করে রইল, মৌন কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে, রাখি এবার। হুম। হ্যাঁ। অবাক হলো ভ্রমর। নির্ঝরের কি তবে আর কিছুই বলার নেই? বিস্মিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল সে। হ্যাঁ মানে? জবাবে নির্ঝর কিঞ্চিত ঠাট্টা সুরে বলল, হ্যাঁ মানে হ্যাঁ, ইংরেজিতে ইয়েস। এরপরেও বুঝতে না পারলে একটু ওয়েট করো, আমি গুগলে সার্চ দিয়ে অন্য কোনো ভাষায় তোমাকে বোঝাতে পারি কিনা দেখি। লাগবে না বোঝানো, রাখছি আমি। ভ্রমর এবার সত্যি ফোন রেখে দেবে বুঝতে পেরে নির্ঝর বাধা দিয়ে বলল, ফোন করে কি জন্য তা তো বললে না। বলার কি আর প্রয়োজন আছে? কোনো লাভ আছে বলে? লাভ ক্ষতির হিসেবে তুমি কোনো কালেই বাঁকা ছিলে না, তুমি বরাবরই বোকা ছিলে, আছো এবং থাকবে। সুতরাং আজকে যদি আরেকটু বোকামি করো তবে তেমন কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। আমি বোকা হলে আপনিও তো বোকা, কারণ আমি যে কারণে ফোন করেছি আপনিও তো ঠিক সেই কারণেই রাত জেগে বসে আছেন। নির্ঝর হাসলো, অনেকটা গা জ্বালানো ধরনের হাসি। হাসি থামিয়ে বলল, রাত জাগার অভ্যেসটা যে আমার অনেক আগে থেকে আছে সেটা তুমি ভালো করেই জানো, কিন্তু তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। বাই এনি চান্স তুমি কি ভেবেছ তোমার জন্য জেগে বসে আছে? ভ্রমর রাগত স্বরে বলল, আমি কি ভেবেছি না ভেবেছি সেটা জেনে আপনি কি করবেন? আপনি আপনার বিয়ে সংসার নিয়ে সুখে থাকুন। কথা শেষ করে ফোন রেখেই দিচ্ছিল সে, কিন্তু নির্ঝর তাকে অবাক করে দিয়ে বলল, না মানে আমি বলতে চাইছিলাম যদি সেরকম কিছু ভেবে থাকো তবে একদম ঠিক ভেবেছ। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমাকে একটা কথা বলে বলে অপেক্ষা করছিলাম। কিঞ্চিত শীতল হয়ে এলো ভ্রমরের কণ্ঠ। নরম মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করল, কি কথা? আমার বিয়েতে তুমি প্লিজ এসো।
কথাটা শেষ করে মুচকি হেসে জিভ কাটল নির্ঝর। সামনে থাকলে নিশ্চয়ই এক্ষুনি তার মুণ্ডুপাত করতো ভ্রমর। তবু ফোনের ওপাশ থেকে ভ্রমরের রিয়াকশন কী হতে পারে মনে মনে ধারণা করে নিয়েছে সে। ভ্রমর নিশ্চয়ই তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে। ঠিক তাই, অসহ্য রাগে ভ্রমর দাঁত মুখ খিঁচে বলল, আপনি ঠিকই বলেছেন, আমি একটা বোকা, ইমোশনাল ফুল। কিন্তু আরেকটা কথা আপনি বলতে ভুলে গেছেন, সেটা হচ্ছে আপনার গায়ে মানুষের চামড়া নেই, গন্ডারের চামড়া। আর কলিজাটা হচ্ছে শক্ত পাথরের মতো, আবেগ অনুভূতিহীন। আপনি একটা অসহ্যকর লোক, আর জীবনেও ফোন দিবেন না আপনি আমাকে। ফোনটা কান থেকে সামান্য সরিয়ে এক হাতে কান চেপে ধরল নির্ঝর। ভ্রমরকে শান্ত করার চেষ্টা করেই বলল, আস্তে ভ্রমর, তোমার চিৎকারে বাড়ির শুধু লোক সজাগ হয়ে যাবে। তার কথা শেষ হওয়ার আগেই ফোন কেটে দিল ভ্রমর। নির্ঝর ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসল। মনের অজান্তেই আলতো করে চুমু খেলো ফোনের স্ক্রিনে। এবার শান্তি মতো একটা ঘুম দেওয়া যাবে। ভ্রমর সকালে ঘুম থেকে উঠে খবর পেল তাদের পরীক্ষা তারিখ 2 মাসের মতো পিছিয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক, এবার অন্তত প্রিপারেশনটা ভালো মতো নেওয়া যায়। কিন্তু পড়তে বসে পড়ায় ঠিকমতো মনোযোগ দিতে পারল না সে। ঘুরে ফুরে কাল রাতে নির্ঝরের বলা কথাগুলোই মাথায় আসছে। বই সামনে রেখে চিন্তিত মুখে পড়ার টেবিলে বসেছিল সে। নাফিসা রহমান ঘরের পর্দা সরিয়ে মিষ্টি হেসে বললেন, আসবো? আচমকা কারো গলার আওয়াজ পেয়ে দরজার দিকে ঘুরল ভ্রমর। নাফিসা রহমানকে দেখে রীতিমতো অবাক হলো। তার পাশে রেহেনাও হাসি মুখেই দাঁড়িয়ে আছে। বিস্ময় ভাব কাটিয়ে সসম্মানে উঠে দাঁড়ালো ভ্রমর। সালাম দিয়ে বিনীত গলায় বলল, আসুন। তারপর খুলে রাখা বইটা বন্ধ করে দিল সে। নাফিসা রহমান সালামের জবাব দিয়ে হাসি মুখে ভেতরে ঢুকলেন। রুমের চারিদিকে একবার চোখ বুলিয়ে খাটের ওপর বসলেন। ভ্রমর অবাক হতবম্ব মুখে রেহেনার দিকেই চাইল। এই মুহূর্তে নাফিসা রহমানের এখানে আসার কারণ কিছুই বুঝতে পারছে না সে। রেহেনা মুখ টিপে হেসে ফিসফিস করে বলল, নির্ঝরের বিয়ের দাওয়া দিতে এসেছে তোকে। নিমিষেই মুখ কালো হয়ে গেল ভ্রমরের। ঠিকই তো, এই কথাটা তো একবারের জন্য মাথায় আসেনি ভ্রমরের। নাফিসা রহমান বারান্দায় থেকে চোখ সরিয়ে পুনরায় মিষ্টি হেসে বললেন, পড়াশোনা কেমন চলছে? ভালো। মাথা নাড়িয়ে সায় জানালো ভ্রমর। যদিও মিথ্যে বলেছে সে, কাল বিকেল থেকে শত চেষ্টা করেও পড়ায় এক ফোঁটা মনোযোগ বসাতে পারেনি। বিকেল বেলা রেহেনার মুখ থেকে নির্ঝরের বিয়ের কথা শুনেই বুকের ভেতর জমাট বাঁধা একটা কষ্ট যে থম মেরে আছে, তারপর থেকে আর শান্তি নেই। সেটা আদৌ সরবে কি না ভ্রমর নিজেও জানে না। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনার শরীর কেমন? ভালো আছি। এরপর আর কোনো কথাই খুঁজে পেল না ভ্রমর। হঠাৎ করে আজকে নাফিসা রহমানকে বেশ অচেনা মনে হচ্ছে তার। অথচ এই মহিলার সাথে একসময় বারান্দায় বসে কত গল্প করেছে ভ্রমর। আজ সব কিছু ঝাপসা খাপছাড়া। আড়ষ্ট হয়ে রেহেনার পাশে দাঁড়িয়ে রইল সে। নাফিসা ভ্রমরের বিব্রত মুখের দিকে চেয়ে বললেন, আমি তোর পড়ায় ডিস্টার্ব করলাম না তো? তারপর ভ্রমরের জবাবের অপেক্ষা না করেই পুনরায় বললেন, পরীক্ষা কবে? জুলাইতে। নাফিসা রহমান মনে মনে কি যেন হিসাব করে নিয়ে বললেন, তাহলে তো দেরি আছে এখনো। জি। আবারও মাথা নাড়িয়ে সম্মতি জানালো ভ্রমর। নাফিসা রহমান হাত দিয়ে তাকে বিছানায় বসার ইঙ্গিত করে বললেন, এদিকে আয়, আমার পাশে বস, কথা আছে তোর সঙ্গে, অনেক জরুরি কথা। ভ্রমর অবাক হয়ে রেহেনার মুখের দিকে চাইল। রেহেনা কিছু জানি না টাইপ একটা মুখ করে দাঁড়িয়ে আছে। তার কাছ থেকে কোনো রকম ইশারা ইঙ্গিত না পেয়ে ধীরে ধীরে নাফিসা রহমানের পাশে গিয়ে বসলো ভ্রমর। নাফিসা রহমান তার বাহুতে একটা হাত রেখে মোলায়েম কণ্ঠে বললেন, তুই আমার উপর রাগ করে আছিস তাই না? ভ্রমর জবাব দিল না। নাফিসা রহমান ছেলের বিয়েটা সব ঠিক করে এসে হঠাৎ করে তাকে এত দরদ দেখাচ্ছে কেন কিছুই বুঝতে পারল না ভ্রমর। অতঃপর চুপ করে থাকাই শ্রেয় মনে করল। নাফিসা রহমান দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আর রাগ করে থাকিস না মা, আগে যা হয়েছে সব ভুলে যা। এখন তোর মতামতের দিকে আমরা সবাই চেয়ে আছি। নির্ঝর একবার গেলে আবার কবে আসবে না আসবে তার ঠিক নেই। তুই যদি এভাবে জেদ ধরে বসে থাকিস তাহলে বিয়েটা 3-4 বছরের জন্য পিছিয়ে যাবে। তাই আমি বলি রাত যা করার বিয়ে পরে করিস। আপাতত ছোট করে
বিয়েটা হয়ে যাক, তারপর না হয় তোর পড়াশোনা শেষ হোক, নির্ঝরও ফিরে আসুক, তখন না হয় আমরা বড় করে অনুষ্ঠান করব। ভ্রমর হাঁ করে নাফিসা রহমানের মুখের দিকে চেয়ে রইল। নাফিসা রহমান বলছেন কি? মিনিট খানেক চুপ করে তার মুখের দিকে চেয়ে তার বলা কথাগুলো মনে মনে আওড়ে নিল সে। ভ্রমর যদি ভুল না হয় তবে নাফিসা রহমানের কথাগুলোর মানে হচ্ছে নির্ঝর এবং ভ্রমরের বিয়ে। হ্যাঁ, তাদের বিয়ের কথাই বলছেন নাফিসা রহমান, কিন্তু একটা ব্যাপার বোধগম্য হলো না ভ্রমরের। রেহেনা বলেছেন নির্ঝরের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, তাহলে নাফিসা রহমান কী বলছেন? তবে কি রেহেনা মিথ্যে বলেছে তাকে? কিন্তু রেহেনা মিথ্যে বলতে যাবে কেন? মিথ্যে নির্ঝরই বলেছে। কোন বিয়েটা ঠিক হয়নি তার, ইচ্ছে করে ভ্রমরকে কষ্ট দেওয়ার জন্য এমন করেছে সে। পাঁচই অসভ্য বদলোক একটা। নতুবা তার যদি অন্য জায়গায় বিয়ে ঠিকই হতো তবে নাফিসা রহমান এইসব কেন বলবেন? তার হতবিহ্বল মুখ দেখে নাফিসা রহমান ইতস্তত করলেন। তিনি ভাবছেন ভ্রমর বিয়ের বিষয়ে রাজি হবে কিনা তা নিয়ে। যদি সে রাজি না হয় তবে বিয়েটা আবারও পিছিয়ে যাবে। মৌন কণ্ঠে জিজ্ঞেস করলেন। কি হলো? তার কথার জবাবে আচমকাই হেসে ফেলল ভ্রমর। রেহেনাও হাসছে, কারণ ভ্রমরের এই হাসির কারণ তার অজানা নয়। নাফিসা রহমান কিছুই বুঝলেন না। তিনি অবাক হয়ে একবার ভ্রমরের দিকে একবার রেহেনার দিকেই চাইলেন। তার মুখ দেখে ভ্রমরের বুঝতে বাকি রইল না এইসব একা নির্ঝরের কাণ্ড। নাফিসা রহমান এইসব কিছু জানেন না। ধীরে সুস্থে নির্ঝরের কাহিনী সব খুলে বলল তাকে। সব শুনে নাফিসা রহমান মৃদু হাসলেন। ভ্রমরের চিবুকটা তুলে ধরে বললেন, তো কি ঠিক করলি তুই? পারবি আমার ছেলেকে ছাড়া থাকতে? ভ্রমর লজ্জায় লাল হয়ে চোখ নামিয়ে নিল। নাফিসা রহমান ব্যাগ থেকে ফোন বের করে হাসতে হাসতে বললেন, দেখে জিজ্ঞেস করি আমার কোন ভাইয়ের মেয়েকে বিয়ে করছে সে? নির্ঝর বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছিল। সেই ফাঁকেই তাকে লুকিয়ে ভ্রমরের সাথে দেখা করতে এসেছিলেন নাফিসা রহমান। লুকিয়ে দেখা করতে আসার কারণ হচ্ছে ভ্রমর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর নির্ঝর তাকে বেশ কড়াভাবে নিষেধ করে দিয়েছে তিনি যেন ভুলেও ভ্রমরকে রাজি করাতে ওই বাড়িতে না যান। ভ্রমর যদি স্বেচ্ছায় বিয়েতে রাজি হয় তবে কথাবার্তা এগোবে, নতুবা নয়। কিন্তু ছেলের মনের দিক বিবেচনা করে নাফিসা রহমান হাত গুটিয়ে বসে থাকতে পারলেন না। ছেলে মেয়ে মুখে যতই না বলুক, অভিমান করে দুটোতেই কষ্ট পাচ্ছেন তিনি বেশ বুঝতে পারেন। কোথাও তিনি নিজে, তাই ঠান্ডা মাথায় ভ্রমরকে আরেকবার বোঝাতেই এসেছিলেন তিনি, কিন্তু এসে রীতিমতো অবাক হলেন। তার ছেলে কি সুন্দর করে সব সমাধান করে দিয়েছে। সাপও মরেছে, লাঠিও ভাঙেনি। ভ্রমরও রাজি হয়েছে, নাফিসা রহমানকেও কিছু করতে হয়নি। দুবার রিং হতেই নির্ঝর বন্ধুদের কাছ থেকে সরে গিয়ে ফোন রিসিভ করলো। সালাম দিয়ে বলল, হ্যাঁ মা, বলো। নাফিসা রহমান সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, কোথায় তুই? এই তো একটু ক্যাম্পাসে এসছে। কেন, কিছু লাগবে তোমার? না। সংক্ষিপ্ত জবাব নাফিসা রহমানের। তার মুখ থেকে আরও কিছু শোনার অপেক্ষায় চুপ করে রইল নির্ঝর। নাফিসা রহমান সেটা বুঝতে পেরে গলাটা পরিষ্কার করে কিঞ্চিত ঠাট্টার সুরে বললেন, শুনলাম তুই নাকি বিয়ে করছিস। প্রশ্ন ঠিকমতো শুনতে পেল না নির্ঝর। ওপাশ থেকে সামান্য চেঁচিয়ে প্রশ্ন করল সে। হ্যাঁ, কি করছি আমি? বন্ধুদের সাথে আড্ডা দিতে এসে ভ্রমরকে বলা তার কথাগুলো একদম মাথা থেকে বেরিয়ে গেছিল নির্ঝরের। তাই নাফিসা রহমানের ঠাট্টার আগাগোড়া কিছুই বুঝল না সে। বিরক্ত হয়ে বলল, উফ মা, কি বলবে তাড়াতাড়ি বলো। বিয়ে করছিস? আমি ভ্রমরদের বাসায়, সেখানে তোর বিয়ের খবর শুনলাম। এতক্ষণে নাফিসা রহমানের ঠাট্টার কারণ বোধগম্য হলো নির্ঝরের। ফোন কানে নিয়েই লজ্জায় জিভ কাটল সে। মিস টাইমিং হয়ে গেছে। মা এই সময়ে ভ্রমরদের বাসায় কেন গিয়েছে? ভ্রমর নিশ্চয়ই তাকে সব বলে দিয়েছে। উফ, এখন কি বলবে নির্ঝর? এত সহজে মা ছাড়বে না। গলাটা স্বাভাবিক রেখে খুব সাবধানে বিয়ের প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে কিঞ্চিত শাসনের সুরে বলল, তোমাকে না বারণ করেছিলাম ওই বাড়িতে যেতে, কেন গেছো তুমি? জবাবটা রেডিই ছিল নাফিসা রহমানের। এক সেকেন্ডও দেরি না করে পাল্টা ধমকের সুরে বললেন, না এলে জানতেই পারতাম না তোর বিয়ে। নির্ঝর চুপ করে রইল। মনে মনে হতাশ হলো সে। কথা ঘুরেই লাভ নেই, মা ঘুরে ফিরে এই প্রসঙ্গেই আনবেন। অথবা চুপ করে শুনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নাফিসা রহমান মুচকি হেসে বলল, কি কপাল আমার, এতদিন ছেলে মানুষ করে এখন ছেলের বিয়ের খবর অন্য লোকের কাছে শুনতে হয়। হ্যাঁ রে,
এই জন্য তোকে মানুষ করেছিলাম আমি। ভ্রমর মুখ টিপেই হাসছে। মায়ের বলার ধরন দেখেও নির্ঝরও হেসে ফেলল। নাফিসা রহমান সদা গম্ভীর হলেও ছেলের কাছে কিন্তু তিনি বরাবরই হাসি খুশি, প্রফুল্লময়ী, কোমল হৃদয়া, কৌতুকপ্রিয় একজন মা। মায়ের কথার জবাবে নির্ঝর হাসি মুখে বলল, কি আর করবে বলো? তোমার পছন্দ করে মেয়ে তো আর আমার পছন্দ হলো না। আচ্ছা তুমিই বলো, তোমার ছেলে হয়ে একটা বোকা মাথামোটা মেয়েকে আমি কি করে বিয়ে করি? তাই বাধ্য হয়ে। কথাটা সে ভ্রমরকে ইঙ্গিত করেই বলেছে। সেই কথা বুঝতে কারো অসুবিধে হলো না, কারণ তার দৃঢ় বিশ্বাস ফোনের ওপাশ থেকে কথাগুলো সব শুনছে ভ্রমর। নাফিসুর রহমান তাকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে হেসে কৃত্রিম শাসনের সুরে বললেন, চুপ ফাজিল, তুই বিয়ে করবি না তোর ঘাড় করবে। তোর 7 জন্মের ভাগ্য এমন মেয়ে পেয়েছিস। হ্যাঁ, তা না হলে তোমাকে আবার ওই বাড়িতে যেতে হতো। কথাবার্তা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে ভেবে নাফিসুর রহমান নির্ঝরকে দ্রুত সাবধান করে দিয়ে বললেন, নির্ঝর, মার খাবি কিন্তু তুই আমার হাতে। নির্ঝর দমল না, হো হো করে হেসে উঠে বলল, যার জন্য ছেলেকে মারবে বলছো, সে যে তোমাকে সহ্য করতে পারে না সেটা জানো? মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল ভ্রমরের মুখ। এই মুহূর্তে এই কথাগুলো বলার কি খুব দরকার ছিল নির্ঝরের? রাগে দুঃখে চোখে পানি চলে এলো তার। তার ছলে ছলে চোখের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন নাফিসুর রহমান, তবে বিন্দুমাত্র ক্ষোভ কিংবা অসন্তুষ্ট প্রকাশ করলেন না। বরাবরের মতোই শান্তভাবে ব্যাপারটাকে সামলে নেওয়ার চেষ্টা করলেন, কারণ তিনি ভালো করেই জানেন ভ্রমরের ওপর রাগ থেকেই তাকে বিব্রত করার জন্য ইচ্ছে করে এই মুহূর্তে কথাগুলো বলছে নির্ঝর। মনে মনে ছেলের ওপর কিঞ্চিত বিরক্ত হলেন তিনি। নির্ঝরের এইসব ছেলে মানুষই রাগ তাকে আরও বেশি করে ছোট করে দিচ্ছে ভ্রমরের কাছে। এভাবেই আস্তে আস্তে ভ্রমরের সব রাগ নাফিসা রহমানের উপর জমা হবে, কারণ নির্ঝরকে ভালোবেসে সে তাই নাফিসা রহমানের প্রতি নির্ঝরের অতিরিক্ত ভালোবাসায় কোনো দোষ খুঁজে না পেয়ে ধীরে ধীরে স্বয়ং নাফিসা রহমানই একটা দোষে পরিণত হবেন ভ্রমরের কাছে। হয়তো একসময় নাফিসা রহমানের অস্তিত্বটাই তার কাছে বিরক্তিকর হয়ে দাঁড়াবে, হওয়াটাই স্বাভাবিক। নাফিসা রহমান না থাকলে তো নির্ঝর এই কথাগুলোই বলার সুযোগই পেত না। কিন্তু আর যাই হোক, নাফিসা রহমানের মতো আত্মমর্যাদা সচেতন মানুষের পক্ষে ছেলের বউয়ের কাছে এমন অযাচিত হতে বেঁচে থাকার মতো দুঃখের লজ্জার আর কিছুই হতে পারে না। তাই নির্ঝরের বোঝা উচিত ছিল সংসারে একসঙ্গে চলতে হলে কিছু ভারসাম্য কৌশল অবলম্বন করে চলতে হয়। ভ্রমর যদি নাফিসা রহমানের সম্পর্কে কিছু বলেও থাকে, নির্ঝরের উচিত ছিল সে কথাটা চেপে যাওয়া। এভাবে বোকার মতো কাজ করা মোটেও উচিত হয়নি তার। এতে করে বিয়ের আগেই সংসারে অশান্তির লক্ষণ দেখতে পেলেন তিনি। অসন্তুষ্টি মনে গম্ভীর গলায় বললেন, তোর কাছ থেকে এমন ছেলে মানুষই আমি মোটেও আশা করিনি নির্ঝর। নির্ঝরের প্রত্যাশিত আকাঙ্ক্ষিত উত্তরে দিয়েছেন নাফিসা রহমান। জবাব না দিয়ে মুচকি হাসল সে। হ্যাঁ, ইনিই এই অসাধারণ মহিলাই তার মা, যিনি আপন মহিমায় সগৌরবে জ্বলজ্বল করছেন পুত্র হৃদয়। তার ছেলে হয়ে নির্ঝরের পক্ষে কি আদৌ কোনো রকম ছেলে মানুষই করা সম্ভব? আলবাত না। কিন্তু ভ্রমরকে বোঝাতে করতে হয়েছে তাকে। ইচ্ছে করেই মায়ের কাছে ভ্রমরের কথাটা বলেছে সে, কিন্তু এই শেষ। নির্ঝর শুধু চেয়েছিল ভ্রমর দেখুক সবার সামনে নিজের নিন্দে শুনেও কতখানি ধৈর্যশীল, কতখানি সংযমী হতে পারে তার মা, কতটা নিখুঁত যুক্তি নির্ভর হতে পারে তার দূরদর্শিতা। ব্যক্তিত্ব, আত্মমর্যাদা বোধের দিক থেকে ভ্রমরের সংকীর্ণ চিন্তা চেতনার কতখানি বাইরে নাফিসা রহমান। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সরি মা। নাফিসা রহমান দীর্ঘশ্বাস ছেড়ে ফোন রেখে দিলেন। ভ্রমর দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। রাত 9টায় নির্ঝরের ফ্লাইট, এখন বাজে বিকেল 4টা। ভ্রমরদের বাসার ড্রয়িং রুমে সে নাফিসা রহমান, তার বেশ কয়েকজন মামা এবং চাচা বসে আছেন। মাগরিবের নামাজের পর তার এবং ভ্রমরের বিয়ে পড়ানো হবে। বিয়ে পড়ানো শেষে এয়ারপোর্টের দিকে রওনা হবে নির্ঝর। লাগেজপত্র সব নিয়ে একসঙ্গে বাসা থেকে বেরিয়েছে সে। নাফিসা রহমান ছেলের পাশে শুকনো মুখেই বসে আছে। বাকিদের সঙ্গে বিয়ের আনন্দে সামিল হতে পারছেন না তিনি। তার ছেলেটা আজকে চলে যাবে ভাবতেই বুকের ভেতর খচখচ করছে। নির্ঝর মায়ের মুখের দিকে চেয়ে হাসল, শান্ত মোলায়েম কণ্ঠে বলল, ছুটি পেলে চলে আসবো মা। দুপক্ষের কিছু গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে পড়ানো সম্পন্ন হয়ে গেল। বিয়ে পড়ানো শেষে শ্বশুর শাশুড়ি মুরব্বীদের সবাইকে সালাম করল নির্ঝর।
কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে সকাল থেকে একবারও ভ্রমরের দেখা পায়নি সে। লজ্জায় কাউকে জিজ্ঞেসও করতে পারছে না। আফটার অল এখন সে এই বাড়ির নতুন জামাই, হিসেব করে কথাবার্তা বলতে হবে। কিন্তু ভ্রমর যে রাগ করে বসে আছে। সেই দিনের পর থেকে নির্ঝরের নাম্বারটাও আবারও ব্লক করে দিয়েছে। রেহেনার ফোনে অবশ্য দু একবার ট্রাই করেছিল নির্ঝর, কিন্তু রেহেনা ভয়ে ভ্রমরের কাছে নিয়ে যাওয়ার সাহস পায়নি। ভ্রমরের করা নিষেধ, রেহেনা যদি ভুল করেও নির্ঝরের ফোন রিসিভ করে তবে তার মাথা ফাটিয়ে দেবে সে। অতএব কোনো চেষ্টাতেই কোনো লাভ হলো না। হতাশ হয়ে নির্ঝর চুপচাপ বসে রইল। মিষ্টি মুখ করানোর সময় রেহেনাকে দেখে নির্ঝর মনে মনে খুশি হলো। যাক, এইবার অন্তত ভ্রমরের খোঁজ পাওয়া যাবে। ফিসফিস করে বলল, ভাবি, আপনার ননদের দেখা কি পাবো না? সে কি আমার সঙ্গে দেখা করবে না? আমি চলে যাচ্ছে যে। করবে করবে, তুমি ওকে চেনো না, যাওয়ার সময় দেখবে ঠিকই হাজির হবে। নির্ঝর হাসলো। ভেতরের ঘর থেকে একে একে সবাই ভ্রমরের সাথে দেখা করে আসছে, কিন্তু তাকে এখনও যেতে দেওয়া হচ্ছে না। অপেক্ষায়মান হয়ে বসে রইল সে। অবশেষে ভ্রমরদের বাসা থেকে বেরোনোর কিছুক্ষণ আগে তার সাথে দেখা করার অনুমতি পেল নির্ঝর। ঘরের দরজায় উকি দিয়ে দেখলো বাকিটা একটা বালিশ কোলে নিয়ে খাটের ওপর চুপচাপ বসে আছে ভ্রমর। নির্ঝর গলা খাকারি দিয়ে বলল, মে আই কাম ইন? রাগে পিত্তি জ্বলে গেল ভ্রমরের। বিয়ের দিনেও তাকে ফর্মাল থাকতে হবে? মে আই কাম ইন? নির্ঝরের বলা কথাটা অনুকরণ করে ভেঙচি কাটল সে। কিন্তু এর পরেও নির্ঝরকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে আরও একবার হতাশ হলো। কার উপর রাগ দেখাচ্ছে ভ্রমর? সে একদিকে রাগ করে বসে থাকবে, ওইদিকে দেখা যাবে অনুমতি না পেলে সত্যিই ঘরে ঢুকবে না নির্ঝর। এই লোকের বিশ্বাস নেই। দাঁত মুখ খিঁচে বলল, হ্যাঁ স্যার, নির্ঝর চন্দ্র বিদ্যাধর, আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছি। নির্ঝর মুখ টিপে হাসলো। ভেতরে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে বলল, এটা তোমার ঘর? ভ্রমর জবাব দিল না, মৌন মুখে বসে রইল। নির্ঝর হাত ঘড়ি চেক করে দেখল এখনও আধা ঘন্টার মতো সময় আছে, কিন্তু কী দিয়ে কথোপকথন শুরু করবে বুঝতেই পারছিল না। উসখুস করে বলল, এক গ্লাস পানি খাওয়াতে পারবে? জি না। নির্ঝর অবাক হয়ে বলল, কেন? নতুন বউয়ের ঘর থেকে বেরোতে নেই। নির্ঝর হাসলো। ভ্রমরের আপাতমস্তক খেয়াল করে দেখল হলুদ একটা সুতির সালোয়ার কামিজ পরেছে ভ্রমর। ওনাটা মাথায় বৌদের মতো ঘোমটা টানা, নাকি ছোট একটা নাকফুল, আর হাতে দুগাছে চিকন চুড়ি। গলায় কিছু পড়েছে কিনা দেখা যাচ্ছে না। না, সত্যি বউ লাগছে তাকে। তার ঘোর ভাঙল ভ্রমরের কথার আওয়াজে। ফোন করে রেহেনাকে পানি দিয়ে আসার কথা বলেছে সে। নির্ঝর মুগ্ধ হয়ে দেখছিল। অতি সাধারণের মাঝেও কোথাও যেন অসাধারণ। ভ্রমর গম্ভীর গলায় বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? নির্ঝর পাল্টা প্রশ্ন করে বলল, তাকাবো না কেন? কারণ আমার অসহ্য লাগছে। কিন্তু আমার অসহ্য লাগছে না। ধন্য হলাম। তবে সুন্দর করে হাসি দিয়ে আমাকেও ধন্য করো। ভ্রমর আবারও রাগে কিছু একটা বলতেই যাচ্ছিল, দরজায় খটখট আওয়াজ পেয়ে দুজনেই চমকে উঠল। রেহানা শরবত, নাস্তা, পানি সহ দাঁড়িয়ে আছে। নতুন জামাই, খালি পানি সামনে দেওয়া যায় না, তাই সঙ্গে করে নাস্তা নিয়ে এসেছে। তবে সময় নষ্ট করলো না সে। নাস্তার ট্রেটা টেবিলের ওপর রেখে মুচকি হেসে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে সামান্য ভিজিয়ে দিয়ে গেল। নির্ঝর পানির গ্লাসটা তুলে নিয়ে ঢকঢক করে পানি খেলো। ভ্রমর সরু চোখে সেদিকে একবার চেয়ে বলল, আসবেন কবে আপনি? কি জানি ছুটি পাই কবে। স্বতঃস্ফূর্ত জবাব নির্ঝরের। ভ্রমর চুপ করে গেল। নির্ঝর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি আমার উপর খুব রাগ করে আছো, তাই না ভ্রমর? আমার রাগের আপনি কেয়ার করেন? এই কথার পর শত চেষ্টা করেও আলোচনা জমাতে পারল না নির্ঝর। স্থিরভাবে কিছুক্ষণ ভ্রমরের মুখের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। সুযোগটা হাতছাড়া করল না ভ্রমর। গম্ভীর গলায় বলল, কথা বলছেন না যে? নাকি আপনি ভেবেছেন রাগ করার অধিকার শুধু আপনার একারই আছে? তা কেন হবে? কিন্তু যাওয়ার সময় আমার সাথে ঝগড়া করবে? সেই জন্যই তো বলছি, কথা বাড়াবেন না, নিজের কাজে যান। আজকে আমাদের বিয়ে হলো, সব কিছু ভুলে আজকে কি একটু হাসি মুখে কথা বলা যায় না? না, যায় না। আপনি যা করেছেন এরপরে আর আপনার সাথে হাসি মুখে কথা বলা সম্ভব না। আবারও দরজায় খটখট। ভ্রমরের মেজো ভাই এসে জানালো নিচে সবাই নির্ঝরের জন্য অপেক্ষা করছে। ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে তার। ভ্রমর দরজার দিকে ইশারা করে বলল, যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। নির্ঝর বুঝলো এইভাবে কাজ হবে না। চট করে উঠে দাঁড়ালো সে। ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পূর্বে ভ্রমরের কানের কাছে মুখ নিয়ে বলল, ঠিক আছে, যাচ্ছি, কিন্তু ধরো
যাওয়ার পর হঠাৎ করেই খবর পেলে লন্ডনে যাওয়ার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান ক্র্যাশ হয়েছে এবং সেই দুর্ঘটনায় নির্ঝর রহমান নামক এক যুবকের মৃত্যু। তখন কি করবে? কেউ যেন গলিত লোহা ঢেলে দিল ভ্রমরের কর্ণকুহরে। সারা গায়ে কাঁটা দিয়ে উঠল তার। ভয়ে আঁতকে উঠল সে। রাগে ক্ষোভে দিশারা হয়ে নির্ঝরের দিকে চাইল, চেঁচিয়ে উঠে বলল, আপনি কি মানুষ? আপনার কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? নিজের স্বার্থে আপনি আমাকে এমন জঘন্যভাবে ভয় দেখাতে পারলেন? একটু বুক কাঁপলো না আপনার? আশ্চর্য। বলতে বলতে কেঁদে ফেলল সে। নির্ঝর হতভম্ব। তার বলা কথাগুলো ভ্রমরকে এতটা আঘাত করবে ভাবতেই পারেনি সে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে মুচকি হেসে বলল, জন্ম, মৃত্যু, বিয়ে সংশ্লিষ্ট করতে ঠিক করে দেন। সবকিছু অনিশ্চিত। যে কোনো মুহূর্তে আমরা যে কেউ মারা যেতে পারি। আমি তো শুধু সম্ভাবনার কথা বলেছি। ভ্রমর ধমকে উঠে বলল, আবার সরে যান আপনি আমার সামনে থেকে। নির্ঝর বিপাকে পড়ে গেল। নিজের কথায় নিজেই ফেসেছে সে। ভ্রমরের রাগ কমাতে গিয়ে উল্টো তাকে কাঁদিয়ে দিয়েছে। নিরুপায় হয়ে প্রসঙ্গ পরিবর্তনের চেষ্টা করে পকেট থেকে একটা গিফট বক্স বের করে ভ্রমরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আমি নিজে পছন্দ করে কিনেছি তোমার জন্য। ভালো লাগলে পড়ো প্লিজ। বক্সটা টেবিলের ওপর রেখে অন্য পকেট থেকে নিজের ব্যবহারের রুমালটা বের করে ভ্রমরকে দিল চোখ মোছার জন্য। রুমাল নিয়ে চোখ মুছল ভ্রমর। ভ্রমর শান্ত হয়েছে ভেবে নির্ঝর মিষ্টি হেসে বলল, আসে। তারপরে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো সে। কিন্তু ভ্রমর পথ আটকালো। কি ভীষণ একটা ভয় তার মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছে মানুষটা। সে কি জানে যে যতক্ষণ না লন্ডন গিয়ে পৌঁছাচ্ছে ততক্ষণ আর এক মুহূর্ত শান্তিতে থাকতে পারবে না ভ্রমর। তার সকরুণ মুখের দিকে চেয়ে ঠোঁট কামড়ালো নির্ঝর। মজা করে ফেলার পর এখন আফসোস হচ্ছে। এভাবে বলাটা একদম ঠিক হয়নি। ভ্রমর বাস্তবিকই ভয় পেয়েছে। ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করে মুচকি হেসে বলল, বলছি তোমাকে ফোন দেব, কেমন? ভ্রমর জবাব দিল না, মুখ ফিরিয়ে নিল। নির্ঝর আরও একবার ঘড়ি দেখে বলল, দেরি হয়ে যাচ্ছে যে ভ্রমর। ভ্রমর চোখ মুছে গম্ভীর গলায় বলল, তো যান না, আমি কি আপনাকে ধরে রেখেছি? একটু তো হাসো প্লিজ। কাল রাত থেকে মাও কাছে, এখন তুমি মুখ ভার করে আছো, আমার ভাল লাগছে না। যাওয়ার সময় তুমি একটু হাসো প্লিজ। অকারণে হাসতে পারবো না। ঠিক আছে, তবে বলো কি করলে তোমার রাগ কমবে? ভ্রমর জবাব দিল না। নির্ঝর কী করলে তার রাগ কমবে এটা সে জানে না। কিন্তু এই মুহূর্তে অন্যরকম দুশ্চিন্তা ভয় তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তাকে চুপ করে থাকতে দেখে নির্ঝর হতাশ মুখে বলল, আমি তবে আসি। ঠিক তক্ষুনি আকুতি ভরা কণ্ঠে বলে উঠল সে। যাওয়ার আগে আপনি আমাকে একটু ছুঁয়ে দিয়ে যান না প্লিজ। নির্ঝর হতভম্ব হয়ে চেয়ে রইল। ছুঁয়ে দেবে মানে? ব্যাপারটা বোধগম্য হতেই মুচকি হেসে ভ্রমরকে কাছে টেনে নিয়ে স্নেহ ভরে তার কপালে চুমু খেয়ে বলল, তোমার সব অভিমান, রাগ, অভিযোগের পাওনা আমার কাছে জমা আছে ভ্রমর। আজকে টাও না হয় তোলা থাক, ফিরে এসে হিসেব সমেত বুঝিয়ে দেবো সব। এবার আমি আসি, কেমন? মন দিয়ে পড়াশোনা করো। ভ্রমর এক ফোঁটাও জবাব দিল না। দু হাতে নির্ঝরের শার্টের কলার চেপে ধরে হু হু করে কেঁদে ফেলল। নির্ঝর বেশ বুঝতে পারল তার ইতোপূর্বে বলা কথাটার ফলাফল স্বরূপে এসব হচ্ছে। মস্ত বড় ভুল করে ফেলেছে সে। ভ্রমরের এইভাবে ভয় দেখানো মোটেই উচিত হয়নি তার। এখন ভ্রমরের কান্না দেখে তার নিজেরই ভয় হচ্ছে। তথাপি ভ্রমরের মাথায় একটা হাত রেখে বলল, ইনশাল্লাহ কিছু হবে না আমার, আমি বলছি তোমাকে ফোন দেব। ভ্রমরের কান্না থামার কোনো লক্ষণই নেই। সে হাউমাউ করে কাঁদছে। কান্নার আওয়াজ যেন বাইরে না যায় তাই দরজার ছিটকিনি তুলে দিল নির্ঝর। টেনে ভ্রমরকে খাটের বসালে, নিজে তার মুখোমুখি বসে বলল, তাকাও আমার দিকে। ভ্রমর চাইল না। নির্ঝর হাত একটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বোকার মতো কান্নাকাটি কেন করছে ভ্রমর? ভাগ্যের উপর কারো হাত নেই, কখন কার সঙ্গে কি হবে তা কেউ বলতে পারে না। আমাদের সবার জীবন অনিশ্চিত, তাই আমাদের কাজ হচ্ছে কেবল সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা। একটা কথা সবসময় মনে রাখবে, তোমার সাথে যা হচ্ছে এবং ভবিষ্যতে যা হবে সব তোমার ভালোর জন্যই হবে। সব কাজের মধ্যে সৃষ্টিকর্তা তোমার জন্য কল্যাণ নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। এইবার ভ্রমর কিছুটা শান্ত হলো। কান্না থামলো তার। নির্ঝর হাতের উল্টো পিঠ দিয়ে তার চোখের পানি মুছে দিয়ে মিষ্টি হেসে বলল, যা বলেছি মনে থাকবে? তারপর ভ্রমরের জবাবের অপেক্ষা না করেই উঠে দাঁড়ালো সে। ভ্রমর তার একটা হাত চেপে ধরল। অবনত মস্তকেই ভীত অনুচ্চস্বরে বলল, আমি আপনাকে ভালোবাসি,
অনেক 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 ভালোবাসি। এত ভালো আমি কোনোদিন কাউকে বাসিনি। নির্ঝর মিষ্টি করে হাসলো, বলল, আমি জানি, তাই জন্য এত নিশ্চিন্তে থাকতে পারি। আমার পাওনার চাইতে অনেক বেশি ভালোবেসেছো তুমি। কিন্তু সত্যি বলতে, আমাকে এতখানি ভালো না বেসে যদি এর কিঞ্চিত পরিমাণও নিজেকে ভালোবাসতে, তবে আমি আরো অনেক বেশি খুশি হতাম ভ্রমর। বিশ্বাস করো, এর চেয়ে অনেক অনেক বেশি খুশি হতাম। নির্ঝরের এই কথাটা মানতে পারল না ভ্রমর। দীর্ঘশ্বাস ছাড়ল সে। এই আতিল লোকটা নিজে যেমন স্বার্থপর, ভ্রমরকেও তেমন স্বার্থপর হতে বলছে। গোঁজ মুখে বলল, তবে আমিও তো বলতে পারি, আপনি পড়াশোনাকে আরেকটু কম ভালোবেসে আমাকে আরেকটু বেশি ভালোবাসলে আমি আপনার চাইতেও আরও বেশি খুশি হতাম। বলবো না, কারণ আমি আপনার মতো স্বার্থপর নই। নির্ঝর শব্দ করে হাসলো। হাসির মাঝেই ফের দীর্ঘশ্বাস ছাড়ল সে। আপন মনেই বলল, এটা অবশ্যই ঠিক বলেছ। আদর্শ প্রেমিক আমি সত্যিই হতে পারি না। তোমার মতো করে নিজের সমস্তটা দিয়ে তোমাকে আমি ভালোবাসতে পারিনি। সমাজ, পারিপার্শ্বিক অবস্থাকে তোমার চাইতে অনেক উপরে রেখেছে। অনেক আঘাত অপমানে তোমাকে দূরে সরানোর চেষ্টা করেছে। সে আঘাতে আমি নিজে কতটা জর্জরিত হয়েছে সেসব থাক, কারণ তোমার পাহাড় সম ভালোবাসার কাছে মুখ ফুটে নিজের ভালোবাসা বহিঃপ্রকাশ করতে আমার ভয় হয়, লজ্জা হয়। তবু আজকে একটা কথা তোমাকে বলতে চাই ভ্রমর। তোমাকে আমি একান্তে যতটুকু ভালোবেসেছি তাতে কোনো খাত ছিল না, সেটুকু একান্তই তোমার ছিল। আমি তোমাকে আমার প্রেমিকার চাইতে বেশি অর্ধেকান হিসেবে কামনা করেছি। তাই হয়তো তুমি আমার মনের গভীরে ছিলে, কিন্তু প্রকাশে ছিলে না। ভ্রমর অবাক, মন্ত্রমুগ্ধের মতো শুনছে। হঠাৎ করেই নিজেকে কোনো এক সার্থক উপন্যাসের হিরোইন মনে হচ্ছে তার। আতেলটা এত সুন্দর করে কথা বলতে পারে, এসব যেন তো স্বপ্নেও ভাবেনি ভ্রমর। হোক না কথাগুলো নাটকীয়, কিন্তু ভ্রমরের হৃদয়কে তো স্পর্শ করেছে। তাকে অবাক পলকহীনভাবে চেয়ে থাকতে দেখে নির্ঝর খানিকটা লজ্জা পেল। গলা খাকারি দিয়ে বলল, যাই হোক, দুর্ভাগ্যক্রমে যখন আমার মতন একটা স্বার্থপর লোকের সঙ্গে তোমার বিয়ে হয়েই গিয়েছে, তখন তো আর কিছু করার নেই। তাই এই স্বার্থপর লোকের আরেকটা স্বার্থ আছে তোমার কাছে। কি? অদৃশ্য খুশির ঝলক ভ্রমরের চোখে মুখে। পুনরায় ব্যথিত হলো নির্ঝর। ভ্রমরের খুশিতে সামিল হতে পারল না সে। আফসোস ফুটে উঠল চেহারায়। কেন সে এই মুহূর্তে কথাগুলো বলল? আহা, অবুঝ নারী হৃদয়। ভ্রমর যদি সব অপমান ভুলে যায়, কিন্তু নির্ঝর তো চায় না ভ্রমর এত সহজে সব কিছু ভুলে যাক। সে চায় ভ্রমর মাথা উঁচু করে দাঁড়াক, নিজ জ্ঞানের আলোয় জলজল করে জ্বলে উঠুক, তার ভেতরে নির্ঝরকে দেখিয়ে দেবার স্পৃহা তৈরি হোক। তবেই তো মুক্ত নির্ঝরের। নতুবা ভ্রমরকে করা আঘাতগুলো যে শান্তিতে থাকতে দেবে না তাকে। ভ্রমরের প্রশ্নের জবাবে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি চাই তুমি তোমার অভিমানের পালায় জারি রাখো। আমি চলে যাচ্ছি ভেবে যে কোনো অবস্থাতেই পড়াশোনা করে গাফলতি না করো। ফিরে এসে আমি যেন আমার বউয়ের নামের পাশে সুন্দর করে ডাকটা লেখাটা দেখতে পাই, নয়তো বুঝবো তুমি আমাকে ভালোবাসো না। তখন যদি আমি আপনাকে ছেড়ে চলে যাই? নির্ঝর হাসলো, বলল, তবু আমি চাই তুমি সবাইকে দেখিয়ে দাও মানুষ চাইলে সবই পারে, তুমিও পারবে। কিন্তু এই রিস্কটা নিয়ে আপনার লাভ? শান্তি পাবো। মনে হবে নির্ঝরের ভ্রমর তার অপমানের যোগ্য জবাব দিতে জানে। বিশ্বাস করো, সেদিন অনেক শান্তি পাবো। নির্ঝরের ভ্রমর? মনে মনে আওড়ে নিল ভ্রমর। ভ্রমরের নির্ঝর? নির্ঝরের ভ্রমর নাকি ভ্রমরের নির্ঝর, কোনটা বেশি সুন্দর? আপন মনেই হাসল সে। চিকচিক করা চোখের পানি লুকিয়ে বলল, এতদিন কেন বলেননি? বলেছে, কিন্তু দাবি করতে পারিনি। কেন করেননি? সেই অধিকার তো আমি আপনাকে দিয়েছি। তুমি দিলেই তো আমি নিতে পারি। তেমন যদি হতো, তবে সেদিন তুমি আমার ঘরে দরজায় হানা দিয়েছিলে, সেদিনও তো নিতে পারতাম। এত অপেক্ষা কেন? সেদিন আমি ভুল করেছিলাম, কিন্তু এরপরও তো আরও অনেকবার আপনার কাছে ছুটে গেছি। সে ছুটে আসাতেও যে ভুল ছিল, সেটাও তুমি একদিন বুঝতে পারবে। এভাবে হয়তো গোটা আমিটা একদিন তোমার কাছে ভুল প্রমাণিত হব। তাই আগে থেকে বেঁধে ফেললাম তোমাকে। আজ থেকে তুমি সম্পূর্ণ আমার। তোমার সব কিছুর উপর শুধু আমার অধিকার। মিনিট খানেক নীরবে নির্ঝরের মুখের দিকে চেয়ে রইল ভ্রমর। থেকে থেকে বলল, উল্টোটা তো হতে পারে, হতে পারে কখনোই আমার কাছে ভুল মনে হলো না। নির্ঝর মুচকি হাসল, সহাস্যে মাথা দুলিয়ে বলল, পারে, কারণ উল্টো দিকের মানুষটা তুমি, আর সেজন্যই হয়তো
কথাগুলো তো নিশ্চিত মনে আমি বলতে পেরেছি। ভ্রমর জবাব দিল না। কাছে এসে নীরবে সালাম করলো নির্ঝরকে। অপ্রত্যাশিত হলেও হেসে ফেলল নির্ঝর। ভ্রমরের মাথায় একটা হাত রেখে দুষ্টুমির স্বরে বলল, নিজের কাজকে পতি পরমধন মনে হচ্ছে। ওই যে কথা আছে না, পতি নারীর গতি, ঠিক তেমন। তারপর হাসতে হাসতে ভ্রমরের মাথায় হাত রেখে বলল, দোয়া করি বেঁচে থাকো আমার বুদ্ধিহীন, অবুঝ, নির্বোধ প্রিয়তমা। স্বামী সন্তান নিয়ে 1000 বছর বেঁচে থাকো, আর সারা জীবন ঠিক এভাবেই বোকার মধ্যে অধমকে ভালোবেসে যাও। কথা শেষ করে আবারও জোরে সোরে হেসে উঠল সে। ভ্রমরও সুযোগ হাতছাড়া করলো না। সজোরে নির্ঝরের পায়ে চিমটি কেটে বলল, দুনিয়াতে সব বুদ্ধি কেবল আপনারই আছে, ঠিক না? আর বাদ বাকি সবাই বোকা। লাফ দিয়ে সরে গেল নির্ঝর। পা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, উফ, ব্যথা পাইনি বলছে? আমি কি বাদ বাকি সবাইকে বোকা বলেছে? বাকি সবাই ঠিকই আছে, বোকা শুধু তুমি। ভ্রমর কোমরে হাত রেখে মার মুখে ভঙ্গিতে বলল, সালাম করেছি বলে ভাব পেরে গেছে না? বিয়ের দিন বরকে সালাম করতে হয়, তাই করেছি। এত ভাব নেওয়ার কিচ্ছু নেই। নির্ঝর পুনরায় হেসে উঠে কিছু বলতেই যাচ্ছিল। ভ্রমর তাকে থামিয়ে দিয়ে বলল, আপনার দেরি হয়ে যাচ্ছে না? নির্ঝর ঘড়ি দেখে আঁতকে উঠল। ভয়ার্থ কণ্ঠে বলল, সর্বনাশ, এবার না বেরোলে প্ল্যান আমাকে রেখে লন্ডনে চলে যাবে। ভ্রমর হেসে উঠে বলল, বেশ হবে। স্যার নির্ঝর চন্দ্র বিদ্যাধর থেকে এবার একেবারে নির্ঝর রহমানে নেমে আসবেন। নির্ঝর হাসল, বলল, সে না হয় বেশ হবে, কিন্তু তুমি যদি পরশর মিসেস রহমান থেকে ডাক্তার জিনাত রহমানে কনভার্ট না হয়েছ, তবে দেখো আমি তোমার কি করি। আজকে ভ্রমরের ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা। পরীক্ষা শেষ হয়েছে 3 মাসের মতো হয়েছে। বয়সের সাথে সাথে নাকি সময় দ্রুত পেরিয়ে যায়, কিন্তু ভ্রমরের তো সময় কাটতেই চায়নি। নির্ঝর চলে যাওয়ার পর পার্মানেন্টলি এই বাড়িতেই শিফট হয়েছে সে। এই বাড়িতে থেকেই পড়াশোনা করছে। বউ শাশুড়িতে খুব একটা খারাপ কাটেনি বলা যায়, কারণ তার যেই দশা নাফিসা রহমানেরও একই অবস্থা। নির্ঝর চলে যাওয়ার পর পুরো বাড়ি ফাঁকা হয়ে গিয়েছে। উপরতলায় উঠলেই ছেলের কথা মনে পড়ে। বস্তুত নির্ঝরের অনুপস্থিতিতেই তার এবং ভ্রমরের অপ্রকাশিত বন্ধনটাকে বেশ কাছাকাছি এনে দিয়েছে। দুজনেই ভেতরে ভেতরে মিস করে নির্ঝরকে, কিন্তু মুখ ফুটে কেউ কাউকে বলে না, পাছে অন্যজনের খারাপ লাগে। দুজনের অপেক্ষার ধরনটাও একই। দুজনের অপেক্ষা করছে কবে ভ্রমরের MBBS শেষ করবে এবং নির্ঝর দেশে ফিরবে। কারণ হিসেব অনুযায়ী ভ্রমরের MBBS শেষ হলেই দেশে ফিরে আসবে নির্ঝর। ছুটিতে অবশ্য মাঝখানে 2-1বার এসেছিল সেই, কিন্তু সেই আশাতে কি মন ভরে? সুতরাং ভ্রমরের রেজাল্টের ওপর নির্ভর করছে সব কিছু। নির্ঝরের PhD শেষে 4 বছরের মাথাতেই কমপ্লিট। ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে সাময়িকভাবে লেকচারার হিসেবে জয়েন করেছে সে। ভ্রমরের পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্যই বাড়িতে আরও 1টা বছর অপেক্ষা। তাই আজকেই ভ্রমরের রেজাল্ট বেরোবে শুনে সকাল থেকেই ফোন হাতে বসে আছে সে। ঘুম থেকে ওঠার পর থেকে বুকটা দুরু দুরু করছে। ভ্রমরের কাছে শুনেছে নির্ঝর ফাইনাল প্রফে পাশ করাটা নাকি অনেক টাফ। ভাগ্য খারাপ হবে অনেক, মেধাবী ছাত্রছাত্রীরাও ফেল করে বসে। তাই আরও বেশি করেই ভয় হচ্ছে। সকালে ফজর নামাজ পড়ে মোনাজাতে অনেকক্ষণ ভ্রমরের জন্য দোয়া করেছে সে। তার PhD নিয়েও এতটা টেনশন হয়নি যতটা ভ্রমরের রেজাল্ট নিয়ে হচ্ছে। একটাই চাওয়া, ভ্রমরকে যেন আল্লাহ শেষবারের মতো উদ্ধার করে দেয়। এদিকে আজকে সকাল থেকেই অন্য দিনের চাইতে বেশি কথাবার্তা বলছে ভ্রমর। আসলে উত্তেজনা চেপে রাখার চেষ্টা করছে সে। টেনশনে বুকে কাঁপ জগে, কিন্তু মুখে এমনভাবে করে আছে যেন রেজাল্ট নিয়ে কোনো টেনশনই নেই তার। নাফিসা রহমানের চিন্তায় আছেন, তবে প্রকাশ করছেন না। বাসায় বোরহান সাহেব, ভ্রমরের মা, ভাইয়ারা, ভাবিরা সবাই এসেছে ভ্রমরের সাথে দেখা করতে। সবাই ভিতরে উত্তেজনা। ভ্রমর মনে মনে আল্লাহ আল্লাহ করছে। আল্লাহ মান সম্মান রেখো তুমি। দুপুরের দিকে জোহরের নামাজ শেষ করে সবে সালাম ফিরিয়েছে ভ্রমর, তখনই তার ফোনটা বেজে উঠল। তার এক বান্ধবী ফোন করেছে। ভয়ে ভয়ে ফোন রিসিভ করতে ওই পাশ থেকে বান্ধবীর উত্তেজিত কণ্ঠ শোনা গেল। হ্যাঁ ভ্রমর, রেজাল্ট নাকি বেরিয়েছে, তুই পেয়েছিস? না। ওহ, আমিও পাইনি। রাবেয়া বলল এই মাত্রই নাকি বেরিয়েছে, সে পাশ করেছে।
রাবেয়া ভ্রমরের সহপাঠী, সে কোনো ভুয়া খবর দেবে না। বুকের ভেতরটা খচ করে উঠল ভ্রমরের। রেজাল্ট তবে সত্যিই বেরিয়েছে। ভয় আতঙ্কে ফোন কেটে দিয়ে গলা চড়িয়ে তার ভাই রবিনের নাম ধরে ডাক দিল। ভ্রমরের 1 বছরের বড় রবিন। দুজনে পিঠাপিঠি। রবিনের এখনও বিয়ে হয়নি, তবে পাত্রী খোঁজা হচ্ছে। ভ্রমর ফোনটা তার হাতে দিয়ে বলল, রেজাল্ট নাকি বেরিয়েছে, একটু দেখেন তো গ্রুপে কেউ কোনো পোস্ট করেছে কিনা, আমার না ভয় করছে। রোল বল। আগে দেখ রেজাল্ট দিয়েছে কিনা। ভ্রমরের চিৎকার শুনে নাফিসা রহমানও ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন। তার পাশে রেহেনা সহ পুরো গোষ্ঠীর সবাই এসে একে একে হাজির হলো। রবিন গ্রুপে ঢু মেরেই বলল, রেজাল্টের ছবি তো গ্রুপে পোস্ট করা হয়েছে, দেখ তো এটা কিনা। ভ্রমর তখনও জায়নামাজেই বসেছিল। ভয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ভয়ে ভয়ে ছবিটার দিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলল, হ্যাঁ। রোল নাম্বার বল, আমি দেখছি। ভ্রমর তার রোল বলার পর রবিন পুরো রেজাল্ট শিটটা ভালো মতো চোখ বুলিয়ে নিয়ে বলল, কই তোর রোল নাম্বার তো খুঁজে পাচ্ছে না। পেটের ভিতর জোরে সোরে মোচড় দিয়ে উঠল ভ্রমরের। তড়াক করে লাফিয়ে উঠল হৃৎপিণ্ডটা। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নাম। মিনিট খানেক খোঁজাখুঁজির পর রবিন করুণ অসহায় কণ্ঠে বলল, নেই। হতভম্ব শব্দহীন হয়ে ভ্রমর কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে থেকে আচমকা হাওয়া করে কান্না শুরু করে দিল। নাফিসা রহমানের সহ বাকি সবাইও মুখ কালো হয়ে গেল। এই মুহূর্তে তাদের কী করণীয় কারোরই মাথায় আসছে না। নাফিসা রহমান গম্ভীর গলায় রবিনকে উদ্দেশ্য করে বলল, ভালো করে দেখেছো? জি মামি, এই যে আপনি দেখুন। দেখার আগ্রহ হারিয়ে ফেললেন নাফিসা রহমান। ভাগ্যের ওপর প্রচণ্ড বিরক্ত হচ্ছে তার। ভ্রমরের পরিশ্রম তিনি নিজ চোখে দেখেছেন। মেয়েটা রাত দিন এক করে খেটেছে। নিজ চোখে না দেখলে হয়তো মনে মনে ভ্রমরকেই দোষ দিতেন তিনি, কিন্তু সব তো তার চোখের সামনেই ঘটেছে। পরীক্ষার আগে বিগত 1 বছর কী অমানসিক পরিশ্রমটাই না করেছে ভ্রমর। দীর্ঘশ্বাস ছেড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। নাফিসা রহমান বেরিয়ে যাওয়ার পরপরই ভ্রমরের ফোনটা বেজে উঠল। নির্ঝর ফোন করেছে। জায়নামাজের ওপর মাথা এলিয়ে দিয়ে তখনও দিশেহারা হয়ে কাঁদছিল ভ্রমর। নির্ঝরের ফোনটা রবিন রিসিভ করলো। বলাটা অত্যন্ত জরুরিভাবে উল্লেখযোগ্য ভ্রমরের ফেলের মিথ্যে খবরটা নির্ঝরকেও দিল সে। নির্ঝর কিছুক্ষণ চুপ করে থেকে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা কেটে দিল। নাফিসা রহমান নিজের ঘরে মুখ গোমরা করে বসে আছেন। ভ্রমরকে কী সান্ত্বনা দেবেন তিনি, তার নিজেরই তো অসহ্য লাগছে। পরিশ্রমের ফল অবশ্যম্ভাবী, এতদিন ধরে মনে মনে এটাই বিশ্বাস করে এসেছেন তিনি। তবে ভ্রমরের সাথে কেন এমন হলো? মেয়েটা তো চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। তার সাথে কেন আল্লাহ এমন করলেন? পরক্ষণে আবারও মনে পড়ল, আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্য করেন। বিপদে ধৈর্য হারা হলে চলবে না। নিজেকে শান্ত করার জন্য কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন তিনি। ঘোর ভাঙল ফোনের আওয়াজে। টেবিলের ওপর তার ফোন বাজছে। স্ক্রিনে নির্ঝরের নাম ভেসে উঠেছে। দীর্ঘশ্বাস ছেড়ে ফোন রিসিভ করতে নির্ঝর সালাম দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এমন কেন হলো বলে তোমা? ভ্রমরের ভাগ্যেই কেন সবসময় এত খারাপ হয়? সবসময় কেন ওর সঙ্গে এমন হয়? নাফিসা রহমান সালামের জবাব নিয়ে ধীর সুস্থে শান্ত গলায় বললেন, এত অধৈর্য হচ্ছিস কেন বাবা? একবার ফেল করেছে তো কি হয়েছে? পরীক্ষা কি আর দেওয়া যাবে না নাকি? সাপ্লিমেন্টারি সিস্টেম তো আছে। 6 মাসেরই তো ব্যাপার। 6 মাস পরে আবার পরীক্ষা দেবে ভ্রমর। নির্ঝরও জানে 6 মাসের ব্যাপার, কিন্তু ভ্রমরের মনোবলটা যে ভেঙে গেল। মায়ের কাছে তার হাড় ভাঙা পরিশ্রমের কথা সব শুনেছে নির্ঝর, সেই জন্যই এত কষ্ট লাগছে। সব কিছুতে ভ্রমরের সাথে কেন এমন হয়? নাফিসা রহমান ছেলের মনের অবস্থা বুঝতে পেরে মোলায়েম কণ্ঠে বললেন, এখন ফোন রাখ বাবা, ভ্রমর কাঁদে। আমারও মাথা ঠিক ছিল না, ওকে কিছু না বলে চলে এসেছি। ব্যাপারটা ভালো হয়নি। নির্ঝর চুপচাপ ফোন রেখে দিল। নাফিসা রহমানও কিছুক্ষণ চুপ করে বসে থেকে নীরবে উঠে দাঁড়ালেন। দরজার কাছে আসতে না আসতেই রেহেনা ছুটে এসে বলল, ভ্রমর পাশ করেছে মামি। রবির অসভ্য ইতরটা ফাজলামি করেছে সবার সঙ্গে। আচমকা কথাটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন নাফিসা রহমান। একসঙ্গে উৎফুল্ল, বিস্মিত, বিরক্ত মুখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে রাগত স্বরে বললেন, আশ্চর্য, এটা কোন ধরনের মজা? ওকে বাচ্চা নাকি? এত বড় ছেলে এমন কাণ্ড করলে কেমন লাগে? রেহেনাও সায় দিয়ে বলল, বাবা তো হাতের কাছে পেলে মেরেই ফেলতো, ছুটে পালিয়েছে। কোন পাগলে পেয়েছিল তাকে কে জানে। নাফিসা রহমান সময় নষ্ট করলেন না, ছুটে ভ্রমরের ঘরের দিকে গেলেন। দরজায় আসতেই দেখলেন বোরহান সাহেবকে জোরে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ভ্রমর। বোরহান সাহেব কাঁদছেন আবার হাসছেনও। মেয়ের মাথায় হাত রেখে কখনো হো হো করে হাসছেন, আবার খানিক বাদে চুপে সারে চোখ মুছছেন। নাফিসা রহমানকে দেখে লজ্জিত মুখে হাসলেন। ভ্রমরকে ইশারা করে বললেন, তোমার শাশুড়িকেও সালাম করো মা।
নাফিসা রহমান মুচকি এসে বাধা দিয়ে বললেন। আমাকে পরে আগে তোর বাবা মাকে সালাম কর। তারপর রেহেনাকে উদ্দেশ্য করে বললেন, নির্ঝরকে একটা ফোন করে খবরটা জানিয়ে দাও তো, মন খারাপ করে আছে নিশ্চয়ই। দুবার রিং হতেই মনোমুখে রিসিভ করলো নির্ঝর। সব কিছু বেকার নিরর্থক মনে হচ্ছে তার। কি লাভ হলো এতগুলো বছর ভ্রমরকে দূরে সরিয়ে রেখে? এর চেয়ে দেশে ফিরে গেলেই ভালো হতো। এসব ভাবতে ভাবতে নিরস কণ্ঠে হ্যালো বলল সে। রেহেনা কোনো রকম ভনিতা ছাড়াই চেঁচিয়ে উঠে বলল, খুশির খবর আছে প্রফেসর সাহেব, তোমার বউ পাশ করেছে। আচমকা কথাটা শুনে নিজের কানকে বিশ্বাস করতেই পারছিল না নির্ঝর। একটু আগে রবিন কি বলল? ভ্রমর ফেল করেছে। ফোনের ওপাশ থেকে ভ্রমরের কান্নার আওয়াজও শুনেছিল নির্ঝর, কিন্তু এখন রেহেনা আবার কি বলছে? এরা এক একবার এক এক কথা বলছে। দ্বিধান্বিত অধৈর্য কাতর কণ্ঠে বলল, প্লিজ ভাবি, সত্যি করে বলুন, মজা করছেন না? তোর মজা করবো কেন? রেহেনার মুখের দিকে চেয়ে ফোনের ওপাশে নির্ঝরের সন্দেহের আভাস পেয়ে গেলেন নাফিসা রহমান। রেহেনার হাত থেকে ফোনটা নিয়ে তিনি নিজেই হাসি মুখে বললেন, শুধু পাশ করেনি, প্লাস করেছে 7 পজিশন। নির্ঝর খুশিতে সজোরে চেঁচিয়ে উঠে বলল। উফ মা! নাফিসা রহমান হাসলেন, ফোনটা ভ্রমরের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, কথা বল। ভ্রমর ফোন নিয়ে লাজুক মুখে হ্যালো বলতেই ওপাশ থেকে নির্ঝর উল্লাসিত কণ্ঠে হেসে উঠে বলল, কংগ্রেচুলেশনস ডাক্তার জিনাত রহমান ভ্রমর। থ্যাংক ইউ। নির্ঝর দুষ্টুমির স্বরে বলল, আমি তো ভেবেছিলাম আর দেশেই ফিরবো না, বিদেশে বিয়ে শাদী করে সেটেল হয়ে যাব। ভ্রমরকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। রেহেনা তো ভ্রমরের কানের কাছে কান লাগিয়ে শোনার চেষ্টা করছে ওপাশ থেকে নির্ঝর কী বলছে। এভাবে কথা বলতে ভীষণ লাগছে ভ্রমরের। নির্ঝরের ঠাট্টায় প্রত্যুত্তর না করে কিঞ্চিত অনুরোধের সুরে লাজুক কণ্ঠে বলল, সবাইকে সালাম করতে হবে, এখন রাখি। নির্ঝর হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে, আর সময় নষ্ট করবো না, আল্লাহ হাফেজ। একে একে মা বাবা শাশুড়ি সহ সবাইকে সালাম করলো ভ্রমর। কিছুক্ষণ আনন্দ উল্লাস শেষে নাফিসা রহমান, বোরহান সাহেব সহ মুরব্বীরা ভ্রমর এবং নির্ঝরের রিসেপশনের তারিখ ঠিক করার আলোচনায় বসে গেল। যেন এতদিন ধরে এই দিনটার অপেক্ষাতেই ছিল তারা। নিচতলা ড্রয়িং রুমে এসে রবিন দেখেই জুতো নিয়ে সারা বাড়ি তাড়া করলো ভ্রমর। এতক্ষণ সবার সামনে কিছু বলতে পারেনি। ভ্রমরের এলোপাথারি কিলের হাত থেকে বাঁচতে রবিন এদিক ওদিক ছোটাছুটি করলো। শেষে হাঁপিয়ে গিয়ে ভ্রমরের ধরাশয়ী হয়ে হেসে উঠে বলল, আমি দেখতে চাইছিলাম তুই ফেল করেছিস শুনে তোর শ্বশুরি মা কী করেন। তার একমাত্র ছেলের বউ ডাক্তারিতে ফেল, টুস। আবারও হো হো করে হেসে উঠল রবিন। ভ্রমরের সজোরে কিল বসিয়ে দিতেই কোঁকিয়ে উঠে বলল, বিশ্বাস করার আর কোনো উদ্দেশ্য ছিল না, আমি শুধু ভদ্রমহিলার মনের কথা সব বের করতে চেয়েছিলাম, কিন্তু ও মেজভাবি সব ভেস্তে দিল। নাফিসা রহমান ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর রবিনকে মিটিমিটি হাসতে দেখে সন্দেহ হলো রেহেনার। শিওর হওয়ার জন্য সেই রবিনের হাত থেকে ফোন নিয়ে পুনরায় রেজাল্ট চেক করে সত্যিটা জানতে পারল। রেজাল্ট সিটে ভ্রমরের নাম, রোল সবই আছে, পাশে পজিশনে দেওয়া আছে। রবিন মিথ্যে বলেছে। ভ্রমর ভাইয়ের মুখের দিকে তাকিয়ে পশু পাখির নামে যত রকম কুৎসিত গালিয়াছে সব দিয়ে বলল, তোর ভাগ্য ভালো আমার হাতের কাছে ছিলি না তখন, সামনে থাকলে খুন করে ফেলতাম তোকে। তুই জানিস আমার কতটা কষ্ট হয়েছে, আমার মন চেয়েছে মরে যাই। এত কষ্ট করে পড়েও পাশ করতে পারি ভাবতে আমার মরে যেতে ইচ্ছে করছিল। বলতে বলতে আবারও কেঁদে দিল ভ্রমর। অনেক সময় ঠাট্টা অনেক জটিল আকার ধারণ করতে পারে, তাই কারো স্পর্শকাতর বিষয়ে কখনোই ঠাট্টা করা উচিত নয়। রবিন নিজের ভুল বুঝতে পেরে বোনের কাছে এগিয়ে এসে অনুতপ্ত কণ্ঠে বলল, ইচ্ছে হলো আরও মার, কিন্তু আর কাঁদিস না প্লিজ, ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন করবো না। দু হাতে নিজের কান ধরল সে। ভ্রমর হেসে ফেলল, অন্য সময় চাইতে অনেক বেশি জোরালো হাসি। বস্তুত অত্যাধিক খুশিতে তার পাগল পাগল অবস্থা। এই হাসি এক কান্না। তার এতদিনের কষ্ট আজকে সার্থক হয়েছে। বোনের হাসি মুখের দিকে চেয়ে রবিনও হাসলো। কি জানি, হয়তো তার ভেতরটা এখনও সামান্যতম হলেও আফসোস করছে কিনা। পড়াশোনা করলে হয়তো এমন একটা দিন তো তার জীবনেও আসতে পারত। সবাই কত খুশি ভ্রমরকে নিয়ে, কত লোক ভ্রমরের রেজাল্টের জন্য আগ্রহ নিয়ে বসেছিল। ফোনে হাত নিয়ে বারান্দায় বসে আছে ভ্রমর, অপেক্ষা নির্ঝরের ফোন কলের। একটু পরপর ফোনের দিকে তাকে মুচকি মুচকি হাসছে সে জানে যত রাতেই হোক না নির্ঝর আজকে তাকে ফোন করবে, কিন্তু ফোন করলে বলবে কি ভ্রমর? লজ্জায় তো কথাই বলতে পারবে না। তার ভাবনার মাঝপথে বাংলাদেশি সময় ঠিক রাত 12টার দিকে ফোন করলো নির্ঝর। স্ক্রিনে নির্ঝরের নাম দেখে উত্তেজনায় বুক কাঁপতে শুরু করলো ভ্রমরের। ফোন রিসিভ করে নির্ঝরের হ্যালো বলার অপেক্ষাটুকু পর্যন্ত করলো না। মধুর কণ্ঠে তড়িঘড়ি করে বলল,
ভালোবাসি। হ্যালো বলতে গিয়ে থমকে গেল নির্ঝর। নিঃশব্দ হাসি ফুটে উঠল ঠোঁটে, বেশ লম্বা চড়া হাসি। হাসি মুখেই মিষ্টি মধুর কণ্ঠে বলল, আবার বলো। ভালোবাসি। নিচের ঠোঁটটা সজোরে কামড়ে ধরল নির্ঝর। হৃৎপিণ্ডটা অস্বাভাবিক দ্রুত গতিতে লাফাচ্ছে। কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে স্থির হওয়ার সময় দিল সে। তাকে চুপ করে থাকতে দেখে ভ্রমর আবদারের সুরে বলল, আপনি বলেছিলেন আমি এমবিবিএস পাশ করলে আপনার কাছে যা চাইবো আপনি তাই দিবেন। বলেছি তো। বলো না, তুমি কি চাও? দেবেন তো? দেব। সত্যি দেবেন? দেব। ছোট্ট শান্ত জবাব নির্ঝরের। ভ্রমর কিছুক্ষণ ভেবে চিনতে বলল, আপনি স্বেচ্ছায় আমাকে একবার জড়িয়ে ধরবেন। রোজ জড়িয়ে ধরবো। কমপক্ষে 5 মিনিট। 10 মিনিটের আগে ছাড়বই না। লজ্জায় লাল হয়ে গেল ভ্রমর। ইস! উপাস থেকে তার সাড়া না পেয়ে নির্ঝর মুচকি হেসে বলল, আর আর কি চাই? আপনাকে। এবারে খিলখিলিয়ে হেসে উঠল ভ্রমর। অত্যাধিক খুশিতে অকারণেই হাসছে সে। তার হাসির চোটে নির্ঝরও শব্দ করে হেসে উঠে বলল, ওমা, আপনি এত হাসির কি আছে? কিন্তু ভ্রমরের হাসি তো থামছেই না। নির্ঝর থেমে গেল। চুপ করে ভ্রমরের হাসির শব্দ শুনে গেল সে। তার ঠোঁটে মুচকি হাসি। ভ্রমরের হাসি থামতেই মোলায়েম কণ্ঠে বলল, দেখেছো ভ্রমর, আজকে কত খুশি লাগছে তোমার? পড়াশোনা করে রেজাল্ট ভালো করলে কত খুশি লাগে, এবার বুঝছো? ভ্রমর হাসি থামিয়ে লাজুক কণ্ঠে বলল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ পরে। তুমি যেন কি বলছিলে? কাকে চাই তোমার? আপনাকে। লাজুক কণ্ঠে ফের জবাব দিল নির্ঝর। নির্ঝর মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি তো তোমাকে দিয়ে দিলাম। এখনো শেষ হয়নি কিন্তু। হ্যাঁ, আর অনেক ভালোবাসতে হবে আমাকে। অনেক 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 ভালোবাসতে হবে আপনাকে। আর আর কিছু লাগবে না। না, আরো কিছু বলুন। ভ্রমর আরও কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, সব সময় আমার জন্য দোয়া করবেন, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। নির্ঝর প্রশান্ত স্নিগ্ধ কণ্ঠে বলল, এই কথাটা আমি রোজ তোমাকে বলবো বলবো করে বলে যাই। বলতে হবে না, আমি রোজই আপনার জন্য দোয়া করি। নির্ঝর হাসল। ভ্রমর এখনও আগের মতোই আছে, একটু বদলায়নি। এখন তার ভালোবাসার নিবিড়তা গভীরতা আগের মতোই অনুভব করতে পারে নির্ঝর, বেশ জোরালোভাবেই পারে। কিন্তু আজকের এই মুহূর্তটা ভীষণভাবে মিস করছে সে। ভ্রমরের এত বড় একটা খুশির দিন, অথচ দুইজন দুই জায়গায়। দীর্ঘশ্বাস ছেড়ে নরম গলায় ভ্রমরের নাম ধরে ডাক দিল সে। ভ্রমর। ভ্রমরও বাধ্য মেয়ের মতো জবাব দিল, জি। আমাকে মিস করছো না? করছি তো। তাহলে একবার একটু নির্ঝর বলে ডাকো না। ভ্রমর হেসে ফেলল, লাজুক কণ্ঠে বলল, পারবো না। বলো নির্ঝর, আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি। আপনি নয়, বলো তুমি। না, আপনি। তবে আমিও তোমাকে আপনি বলে ডাকবো। যা। এই তো, আর একটুখানি এগো। বলো তুমি। হবে না, আমি আপনাকে আপনি করেই বলবো। আমি কিন্তু ফোন রেখে দিব। আমি আবার ফোন করব। তোর এমন শুরু করেছেন কেন আপনি? কি করেছে আমি? নির্ঝর হাসলো, হতাশ কণ্ঠে বলল, আচ্ছা থাক, সম্বোধনে কি আসে যায় বলো। আসল কথা হচ্ছে তুমি আমাকে ভালোবাসো, ঠিক বলেছি না? হ্যাঁ, আপনি তো খামোকা তর্ক করছেন। আমি খামোখা তর্ক করছি? করেছেনই তো। ঠিক আছে, তবে আপনি আমাকে বেশ করে একটু বকে দিন, আমি মাইন্ড করব না। আবার? আচ্ছা সরি, এবার বলো তুমি ইস্টার্ন ডক্টর হিসেবে জয়েন কবে করছো? আপনি আসার পরে। কেন? আমি আসার পরে কেন? হো মা, তা না হলে আপনার সাথে হবে কি করে? বোকামে, আমি কি চাইলে এখনই চলে আসতে পারবো নাকি? চাকরি ছাড়তে হবে, নানা রকম ফর্মালিটিস আছে, সেগুলো ফুলফিল করে তবে না দেশে ফিরতে পারবো। তুমি এক কাজ করো, যত তাড়াতাড়ি পারো জয়েন করে ফেলো, তাহলে আমি আসার আগে অনেকটা এগিয়ে যাবে। নতুবা আমার এসে লাভটা কি? তোমাকে তো কাছেই পাবো না, তুমি থাকবে হসপিটালে, আমি থাকবো বাসায়। ভ্রমরের মনটা খারাপ হয়ে গেল। নিজের মন খারাপের কথা বাদ দিয়ে নির্ঝরকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি একদম মন খারাপ করবেন না, 1 বছরই তো, দেখতে দেখতে কেটে যাবে। হেসে ফেলল নির্ঝর। ভ্রমরের ছেলে মানুষের সান্ত্বনায় স্বস্তি না পেলেও শান্তি পেল, মন ভরে গেল। ভ্রমরের কথা সমর্থন করে বলল,
আচ্ছা ঠিক আছে, আমি একদম মন খারাপ করবো না। এবার রাখি। এক্ষুনি ফোন রেখে দিবেন? হ্যাঁ, একটা সেমিনার অ্যাটেন্ড করতে হবে যে। ও আচ্ছা, তাহলে রাখি। খোদা হাফেজ। ফোন কেটে গেল। দুই পক্ষই ফোন হাতে নিয়ে নীরবে কিছুক্ষণ হাসলো। তারপর নির্ঝর বেরিয়ে পড়লো সেমিনারের উদ্দেশ্যে। ভ্রমর ব্যস্ত হয়ে পড়লো নির্ঝর ফিরলে কি করবে সেই ভাবনায়। ভ্রমণের রেজাল্ট বেরিয়েছে 1 মাসের বেশি হয়ে গেছে। সাথে বন্ধুবান্ধবরা অনেকেই ইতিমধ্যে হসপিটালে জয়েন দেওয়া শুরু করেছে। বাদ আছে কেবল ভ্রমরই। নির্ঝরের আসার অপেক্ষা করছে সে। নির্ঝর অবশ্য বারবার করে বলেছিল ভ্রমর যেন তাড়াতাড়ি সম্ভব হসপিটালে জয়েন দেয়, কিন্তু ভ্রমর রাজি নয়। তার এক কথা, নির্ঝর এলে তবে সে জয়েন দেবে। তার গোয়ার্মিতে খানিকটা বিরক্তই হলো নির্ঝর। শুধু সময় নষ্ট করছে ভ্রমর। 1 মাস আগে জয়েন দিলে 1 মাস আগে বেরোতে পারতো সে, কিন্তু কে শোনে কার কথা। ভ্রমরকে এইসব বোঝাতে গেলেই ঝগড়া বাঁধিয়ে বসে সে। কড়াকড়ি কিছু বলতেও পারে না নির্ঝর। এমনিতেই আগে এত কষ্ট দিয়েছে যে নতুন করে তার আর কোনো কষ্ট দিলে নিজেকেই মাফ করতে পারবে না নির্ঝর। তাই দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে ভ্রমরের কথাগুলো শুনে যায় সে। কারণ যে দিনই সে উত্তর দিয়েছে সেদিনই ভ্রমরের সাথে হালকা পাতলা একজোট ঝগড়াই হয়ে যায় তার। 3-4 দিন আগেও হয়েছে। তাই এখন থেকে প্রত্যুত্তর না করার সিদ্ধান্ত নিয়েছে নির্ঝর। ভ্রমর যা খুশি করুক, নির্ঝর কিচ্ছু বলবে না। একদিকে ঝগড়ার ফলাফল স্বরূপ আবারও নির্ঝরের নাম্বার ব্লক করে দিয়েছে ভ্রমর। নির্ঝরের উপর অতিরিক্ত রাগ হলেই এই কাজটা করে সে, কিন্তু রাগ পড়ে যাওয়ার পর ঠিকই আবার নিজে থেকেই ফোন দিয়ে সরি বলে। নির্ঝর কিন্তু বিরক্ত হয় না। প্রতিবারই ভ্রমরের অনুতপ্ত কণ্ঠে বিপরীতে মুচকি হেসে খুব আদুরে ভঙ্গিতে বলে, রাগ তবে কমেছে আপনার? আমি তো ভেবেছিলাম এবারে অপরাধের পর আর বোধহয় ক্ষমাই হবে না অধমে। কথাগুলো শোনার পর ভ্রমর খুশিতে আত্মহারা হয়ে কখনো খিলখিলিয়ে হেসে ওঠে, আবার কখনো বা লাজুক হেসে বলে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। নির্ঝর হাসে। বোধ করি ভ্রমরের ওপর বিরক্ত না হওয়ার পণ করেছে সে। 2 দিন বাদেই তার ভিসার কাগজপত্র সব রেডি হয়ে গেল। ভ্রমরকে খুশির খবরটা দিতে গিয়ে দেখলো তার নাম্বারটা এখনও ব্লক করে রেখেছে ভ্রমর। হতাশ হয়ে ফোনটা আবারও পকেটে ঢুকিয়ে নেয় সে। সকালের ফ্লাইটে দেশে ফিরেছে নির্ঝর। এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য নাফিসা রহমান, বোরহান সাহেব, ভ্রমরের মেজো ভাই রাসেল আর ভ্রমর এসেছে ঠিকই, কিন্তু কোনো কথাবার্তা বলল না। উপরন্তু নির্ঝরের চোখে চোখ পড়তেই ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নিল। নির্ঝর মুচকে হেসে নাফিসা রহমান, বোরহান সাহেবকে সালাম করে কুশল বিনিময় করলো। রাসেল একটু ইতস্ততই করছিল। নির্ঝর এগিয়ে গিয়ে তাকে সালাম করতে নিলেই ছিটকে দূরে সরে গেল সে। নিজে পড়াশোনা কম জানে বলে নির্ঝরের সাথে কি কথা বলবি ভেবে ভেতরে সংকোচ করছিল সে। তাই নির্ঝর সালাম করতে গেলে আটকে উঠল। এতটা প্রত্যাশা করেনি সে। আসলে মুখে প্রকাশ না করলেও ভ্রমরের ভাইয়েরা সবাই ভেতরে ভীষণ সমীহ করে চলে নির্ঝরকে। বয়সে ভ্রমরের 14 বছরের বড় রাসেল। সেই হিসেবে নতুন আত্মীয়তার দিক থেকে মোটামুটি মুরব্বিই বলা চলে তাকে। নাফিসা রহমান রাসেলের ইতস্তত মুখের দিকে চেয়ে মুচকি হেসে বললেন, না করছো কেন রাসেল? ও তো এখন তোমার ছোট বোনের বর, নতুন জামাই, সবাইকে সালাম করতে হয়। রাসেল সলজ্জ হাসল। নির্ঝরও হাসল। ভ্রমর আর চোখে একবার তার দিকে চেয়ে আপন মনেই ভেঙচি কাটল। ইস, বউয়ের কোনো খোঁজ নেই, অথচ শ্বশুরবাড়ি সবার কাছে ভালো সাজা হচ্ছে। বদলোক একটা। নাফিসা রহমান বলার পরেও সালাম নিতে রাজি হলো না রাসেল। শেষমেশে খাঁটি বাঙালি পদ্ধতিতে কোলাকুলি করে দুজনে। নির্ঝর মুচকি হেসে বলল, ভাবি কেমন আছে ভাইয়া? রাসেল হাসল। হাসি মুখে কিঞ্চিত লাজুক স্বরে বলল, তিনি ভালোই আছেন। ভ্রমণের কাছে শুনলাম নতুন মেহমান আসছে। এবারে হাসিটা বেশ চওড়া হলো রাসেলের। রেহনার সন্তান সম্ভবা আদনানের পরে দীর্ঘ 8 বছর পর আবারও সন্তানের মুখ দেখছে তারা। মুচকি হেসে লাজুকভাবে হ্যাঁ সূচক মাথা নাড়ালো সে। লাজুক মানুষটার মুখের দিকে তাকে নির্ঝরও হাসলো। তারপর দুজনে মিলেই নির্ঝরের লাগেজ পত্রগুলো সব গাড়িতে তোলার ব্যবস্থা করলো। আর ভ্রমর, আমি অদৃশ্য টাইপ একটা লুক নিয়ে চুপচাপ নাফিসা রহমানের পাশে দাঁড়িয়ে রইল। নির্ঝর তার গোমরা মুখের দিকে চেয়ে সবার অলক্ষ্যই একবার চোখ মারল। সঙ্গে মুখ ঘুরিয়ে নিল ভ্রমর। নির্ঝরকে এত সহজে মাফ করবে না সে। রাগের পাল্লা ভারী বুঝতে পেরে আর বেশি ঘাঁটল না নির্ঝর।
কাছে পেলে এবার এত ভালোবাসবে যে সব রাগ অভিমান আপনা আপনিই ভুলে যাবে ভ্রমর। নাফিসুর রহমান সব দেখেও না দেখার ভান করে মুখ টিপে হাসলেন। ওদের ব্যাপার ওরাই বুঝবে। গাড়িতে ওঠার সময়ও পূর্বের রাগ বজায় রেখে ভ্রমর গিয়ে তার পাশে বসলো। এবারেও চুপ করে তামাশা দেখলেন তিনি। নির্ঝরও ভালো ছেলের মতো করে উচ্চবাচ্য না করে চুপচাপ মায়ের পাশে বসে পড়ল। তারপর সারা রাস্তা মা ছেলে মিলে কত গল্প। ভ্রমর টু শব্দ পর্যন্ত করলো না। দুদিন পরের কথা, নির্ঝরের নিয়ে ভ্রমরের বাড়িতে গেছেন নাফিসুর রহমান। ভ্রমর হসপিটালে জয়েন দেওয়ার আগে রিসেপশনের কাজটা সেরে ফেলতে চান তিনি। সেই সবের আয়োজন নিয়েই বোরহান সাহেবের সাথে জরুরি আলাপ বসেছেন তিনি। আলোচনা করতে করতে বিকেল হয়ে গেল, তবু তাদের আলোচনায় শেষ হলো না। নির্ঝর চুপচাপ বসেছিল। কিছুক্ষণ পরে ভ্রমরের ভাবিরা এসে তাকে জোরপূর্বক ভেতরে নিয়ে গেল। নতুন জামাই বিয়ের পর এই প্রথম বাড়িতে এসেছে, কেউ ছাড়লো না। রান্নাবান্নার বিশাল আয়োজন শুরু হলো। অগত্যা নাফিসুর রহমানকে থেকে যেতে হলো। ভ্রমর শাশুড়ির সঙ্গে আলাপ সেরে নিজের ঘরে গিয়ে বসে আছে। নির্ঝরের ওপর খুব রাগ হচ্ছে তার। এতদিন পর দেশে ফিরেছে, অথচ বউয়ের কোনো খবর নেই। সবার সঙ্গে গল্পগুজবে ব্যস্ত তিনি। এদিকে বউ যে রাগ করে আছে সেটাও বোধহয় ভুলে গেছে। আসুক একবার ভ্রমরের কাছে, কোনো কথাই বলবে না ভ্রমর। এদিকে নির্ঝর পড়েছে বিপাকে। ভ্রমরের ভাবিরা কেউ তাকে ছাড়ছেই না। সবাই হাসি ঠাট্টায় মশগুল। ভাবখানা এমন যেন নতুন জামাই একটু না খোঁচালে বিয়েই হালাল হবে না। নিরুপায় হয়ে রেহেনার দিকে চাইল সে। তার মনের অবস্থা বুঝতে পেরে রেহেনাই ভ্রমরের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিল। ভেতরে ঢুকে নির্ঝর খাটের ওপর বসলো। ভ্রমর খাটের ওপর পাশে বসে আছে, মুখ গম্ভীর। মুখের এক্সপ্রেশনের ধরন অনেকটা না এলেই তো পারতেন টাইপ। নির্ঝর চশমার ফ্রেমটা একটু ঠিক করে গলা খাকারি দিয়ে বলল, তোমাদের পাখাগুলোর বাতাস সাথে গরম কেন? একটু বাতাস লাগছে না। খুব একটা গরম লাগছে না নির্ঝরের। আলোচনা কী দিয়ে শুরু করবে বুঝতে পারছিল না, তাই কিছু একটা বলে শুরু করার প্রয়াস। তার কথার জবাবে ভ্রমর মুখ ঝামটা মেরে বলল, আমাদের বাসার ফ্যানগুলো সব অশিক্ষিত, পড়ালেখা জানে না, তাই এত গরম। নির্ঝর খানিকটা হতভম্ব, খানিকটা বিস্মিত। হেসে ফেলল সে। জীবনে এই প্রথম এমন অদ্ভুত যুক্তি শুনেছে। মুখ টিপেই হাসল। প্রিয়তমা ভালো খেপেছে। চশমাটা খুলে টেবিলের ওপর রেখে বিছানায় লম্বা শুয়ে পড়ল সে। মাথার নিচে একটা হাত রেখে বলল, সাইকোলজি বলে কেউ যদি অল্প কিছুতে রেগে যায় তাহলে তার ভালোবাসা প্রয়োজন। আসো, তোমাকে ভালোবাসি। শাটাং দাঁড়িয়ে গেল ভ্রমর। রাগত স্বরে বলল, আপনি খুব খারাপ। আপনার এইসব মিষ্টি কথা আমি ভুলছি না। নির্ঝর খপ করে তার একটা হাত ধরে তড়িৎ গতিতে তাকে বিছানায় ফেলে দিল। নিজে তার উপর ঝুঁকে বলল, তবে কিছু ভুলবে। আচমকা বুক ধরফর করছে ভ্রমরের। নির্ঝর আগে কখনো তার এত কাছাকাছি আসেনি। এমনকি ছুটিতেও যেই কদিন সে দেশে ছিল, ভ্রমর তার বাবার বাসায় ছিল। কারণ মুখে কেউ না বললেও নির্ঝর বিদেশে চলে যাওয়ার পর একটা অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল যে যতদিন ভ্রমরের MBBS কমপ্লিট না হবে ততদিন আলাদা থাকতে হবে দুজনকে। সেই অনুযায়ী এতদিন আলাদা থেকে এসেছে তারা। কিন্তু বিয়ের 5 বছর পর হঠাৎ করেই মানুষটা তার এত কাছাকাছি। লজ্জায় যে সমস্ত শরীর নইয়ে আসছে তার। চোখ বন্ধ করে দ্রুত শ্বাস নিল সে। নির্ঝর মুখোমুখি ঝুঁকে পলক্ষীনভাবে চেয়ে রইল লজ্জাপতি প্রিয়তমার অপূর্ব সুন্দর মুখখানার দিকে। ইস, লজ্জা বাবা, এত সুন্দর লাগছে কেন ভ্রমরকে? একটা চুমুকি খেয়ে নেবে নির্ঝর। ভ্রমর পিটপিট করে চোখ খুলতেই দেখলো নির্ঝর তার দিকে চেয়ে দুষ্টু হাসছে। নির্ঝরে জব্দ করার জন্য মনে মনে একটা ফোন দিয়ে আঁটলো সে। মুচকি হেসে বলল, 200 বার কান ধরে উঠবোস করবেন আপনি, তবে আপনার মাপ হবে, নয়তো বা আমি আপনার সাথে কথাই বলবো না। কানে ধরে উঠবস? নির্ঝর, তাও 200 বার? হতভম্ব হয়ে গেল নির্ঝর। ভ্রমর তাকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে বসল। পিঠের উপর ছড়িয়ে থাকা চুলগুলো হাত খোপা করে বলল, কি হলো, শুরু করুন। নির্ঝর জবাব দিল না। চোখ বন্ধ করে যেমন শুয়েছিল তেমনিভাবে শুয়ে রইল, যেন শুনতেই পায়নি ভ্রমর কি বলছে। ভ্রমর তাকে 2-3 বার ঝাঁকি দিয়ে বললেন, এক্ষুনি যদি না উঠেছেন তবে কিন্তু আমি রাতে ভাবির ঘরে ঘুমাবো। ভ্রমর? অসহায় কণ্ঠ নির্ঝরের। ঠোঁট দুটো কিঞ্চিত অভিমানে বাঁকিয়ে ফেলল সে। ভ্রমর সেই দিকে পাত্তা না দিয়ে বলল, নো, কোনো ছাড় দেওয়া হবে না, শুরু করুন তাড়াতাড়ি। 2 হাতে 2 কান ধরে দাঁড়িয়ে আছে নির্ঝর। মুখোমুখি দাঁড়িয়ে আছে ভ্রমর। কোনো কিছুতেই তাকে শান্ত করতে পারেনি নির্ঝর, তাই বাধ্য হয়ে কানে ধরে উঠবোস করতে রাজি হলো। মনে মনে নিজেকে ধিক্কার দিল সে। হাই ডক্টর নির্ঝর রহমান, কি হবে জীবন রেখে? শেষে কিনা বউর সামনে কান ধরতে হচ্ছে?
কিন্তু তার করুণ মুখের দিকে তাকিয়ে কোনো রূপ দয়া হলো না ভ্রমরের। ইশারায় উদ্ভস শুরু করার নির্দেশ দিল সে। শেষ চেষ্টা স্বরূপ নির্ঝর উদ্ভস করা শুরু করার আগে বাচ্চাদের মতো অনুযোগ করে বলল, মা আমাকে মেরে ফেলবে ভ্রমর। কেন ওর মানের যত্নে এইভাবে খেলছ? মা জানবে না। এবার আপনি শুরু করুন তাড়াতাড়ি। না হলে আমি ভাবির করে যাচ্ছি। নির্ঝর আবারও কিছু বলতেই যাচ্ছিল, তার টায়ের নটটা টেনে ধরল ভ্রমর। আলতো করে একটা কিল মেরে তার বুকে কপাল ঠেকালো। মৃদু নরম কণ্ঠে বলল, শুরু করুন বলছি। ব্যাস, আর কিছু বলার রইল না নির্ঝরের। এইটুকুতেই কুপকাত প্রফেসর সাহেব। মুচকি হেসে কান ধরে বসে পড়ল সে। তার সঙ্গে সঙ্গে ভ্রমর বসলো। নির্ঝর উঠল, তার বুকে কপাল থেকে ভ্রমর উঠল। নির্ঝর বসলো, সঙ্গে ভ্রমরও বসলো। নির্ঝর দাঁড়ালো, তার সঙ্গে ভ্রমরও দাঁড়ালো। এত রোম্যান্টিকভাবে কেউ কাউকে কান ধরে উঠবোস করতে পারে এটা নির্ঝর জানা ছিল না। চোখ বন্ধ করে নিজের ঠোঁটটা কামড়ে ধরল সে। মুখে মিটিমিটি হাসি। ভ্রমরের তপ্ত নিঃশ্বাস বুকে লাগছে। ফের কানে ধরে উঠবস করলো সে। ভ্রমরও করলো। এভাবে আরও কিছুক্ষণ চলার পরে নির্ঝরের শক্ত পুরুষালী হাত দুটো ধীরে ধীরে ভ্রমরের ক্ষীণ মেধহীন কোটিখানা জড়িয়ে ধরল। তার একেবারে কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করে বলল, Shall I kiss you? ভ্রমর হাসল। কপালটা নির্ঝরের বুকে ঠেকিয়েই দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝালো সে। নির্ঝর দীর্ঘশ্বাস ছেড়ে আবারও উঠবস করার প্রস্তুতি নিয়ে বলল, তুমি খুব কোমল ধরনের নিষ্ঠুর ভ্রমর। ভ্রমর আবারও নিঃশব্দে হাসল। নির্ঝরের কান থেকে হাতটা ছাড়িয়ে দিল সে। ফিসফিস করে বলল, জড়িয়ে ধরুন আমাকে, খুব শক্ত করে জড়িয়ে ধরুন। এতটা শক্ত করে জড়িয়ে ধরবেন যেন আমি এক্ষুনি মরে যাই। নির্ঝর হাসল। তারপর খুব শক্ত করে জড়িয়ে ধরল ভ্রমরকে। হ্যাঁ, শক্ত করে, খুব শক্ত করে। এবং ধরার পর বুঝতে পারল ডাকিনী শুধু নিজে মরার প্ল্যান করেনি, নির্ঝরকেও মারার প্ল্যান করেছে। রিসেপশনের পর অবশেষে অফিসিয়ালি নিজের বউকে কাছে পেল নির্ঝর। বিছানায় বউ সেজে বসে আছে ভ্রমর। লাল টুকটুকে একটা লেহেঙ্গা পরনে তার, গা ভর্তি দামি গহনা। বিয়ে উপলক্ষে দুপক্ষই খরচে কোনো কমতি রাখেনি। জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সব অনুষ্ঠান শেষে ঘরে ঢোকার অনুমতি পেল নির্ঝর। এর জন্য ভ্রমরের কাজিনরা ভাবিরা মিলে খুব বড়সড় একটা অ্যামাউন্ট খসিয়েছে তার কাছ থেকে। ঘরে ঢুকে দরজার ছিটকিনি তুলে দিল নির্ঝর। চোখ থেকে চশমাটা খুলে টেবিলের উপর রাখলো। গলার টাইটা সামান্য ঢিলা করে হাত ঘড়িটা খুলতে খুলতে ভ্রমরকে উদ্দেশ্য করে বলল, যাও ফ্রেশে আসো। ভ্রমর অবাক, চোখ কপালে তুলে বলল, আপনি দেখবেন না? নির্ঝর হাসলো। হাসি মুখেই বলল, দেখেছি, সারাদিনই ভারী মেকআপ নিয়ে নিয়েছিলে। এবার ফ্রেশ হয়ে আসো। সেটা আমি বুঝবো। আপনার দেখার আছে, আপনি দেখুন। আমি এখন মেকআপ তুলবো না। নির্ঝর আবারও হাসলো। ভীষণ ক্লান্ত লাগছে তার। সারাদিনের খাটুনি, বন্ধু বান্ধবদের সাথে হই হলো, সব মিলে ভীষণ পরিশ্রান্ত সে। নিজের ঠোঁটটা কামড়ে বিস্মিত পরিশ্রান্ত কণ্ঠে মিষ্টি হেসে বলল, তুমি এখন আগের মতোই আছো ভ্রমর, একটুও বদলাওনি। কেন বদলে গেলে আপনি খুশি হতেন? সব আমার খুশির জন্যই কেন করতে হবে? নিজের কথা তো একটু ভাবতে পারো। কথা শেষ করে নির্ঝর আলমারি থেকে ফ্রেশ হওয়ার জন্য জামা কাপড় বের করতে গেল। সে চলে যাওয়ার পর দীর্ঘশ্বাস ছাড়ল ভ্রমর। এতগুলো বছরেও নিজেকে একটু পরিবর্তন করতে পারেনি সে, শক্ত রাখতে পারেনি সে। বাইরে থেকে যদিও তাকে এখন অনেকটাই ম্যাচিওর মনে হয়, বস্তুত এখনও আগের সহজ সরল ভ্রমরই রয়ে গেছে সে। তার মনটা এখনও আগের মতনই নির্ঝরের কাছে পাওয়ার জন্য উন্মত্ত। এতগুলো বছরে তার এই চাওয়াটুকুর ছিটাফোঁটাও পরিবর্তন হয়নি, বরং বেড়েছে। এখনও নির্ঝর কাছে এলে তার সব কেমন যেন উলট পালট হয়ে যায়। নিজেকে প্রমাণের কোনো মিথ্যা নাটক করতে আসে না। হয়তো নির্ঝরকে খুব বেশি কাছে পায়নি বলেই এমন হয়, কিংবা ভালোবাসায় মাত্রাতিরিক্ত অন্ধ সে। অথবা সে চায় তার কাছের মানুষটা তার সমস্ত খুঁতগুলোকে, সমস্ত পাগলামিকে মেনে নিয়ে তাকে ভালোবাসুক। যেমনটা সে বসেছে, এত কিছুর পরেও তার কাছে নির্ঝর নিখুঁত। নির্ঝরের কোনো কিছুই তার খারাপ লাগে না। তার প্রতিটা কাজ, প্রতিটা কথা ভ্রমরের কাছে পরম সত্য। তাই নির্ঝরের কথার জবাবে মুখ গম্ভীর করে বসে রইল সে। নির্ঝর নীরবে তার মুখের দিকে চেয়ে মুচকি হাসল। বস্তুত মুখে না বললেও সে নিজেও চায় না ভ্রমর বদলাক, কিন্তু এই কথাগুলো না বললে নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে তার। তাই মিথ্যে কর্তব্যের কথাগুলো বলতে হয় তাকে। তবে আজকে আর চুপ করে রইল না। ভ্রমরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, একটা সত্যি কথা বলি। কি? এই কর্তব্যের কথাগুলো কেন বলি জানো? কেন? কারণ এগুলো আমাকে বলতে হয়। কিন্তু সত্যি কথাটা হলো, আমি চাই না তুমি বদলাও। আমি চাই
আমাকে কাছে পাওয়ার আকুলতা যেন এমনি করে তোমার সারা জীবন থাকে, তাহলে আমি নিশ্চিন্তে জীবন পার করে দিতে পারবো। ভ্রমর খুশি হলেও কিঞ্চিত ঠাট্টার সুরে বলল। তাই নাকি? নির্ঝর চট করে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মুচকি হেসে বলল, শুনতে হয়তো কিছুটা স্বার্থপর মনে হতে পারে, কিন্তু আমি সত্যি চাই না তুমি বদলাও। আমি ভ্রমণকে সারা জীবন এমন বোকা সহজ সরল হিসেবেই চাই। হ্যাঁ, আমাকে বুদ্ধ পেয়েছেন। খালি আমি ভালোবেসে যাব, ভালোবাসার কথা বলে যাব, আর আপনি ভাব নেবেন। নির্ঝর ভ্রমরের ডান হাতটা নিজের মাথায় রেখে ইশারায় ভ্রমরকে বিলি কেটে দেওয়ার নির্দেশ দিয়ে বলল, তুমি তো সেটাই করো। এখন আমি বললাম দেখি ভাব হয়ে গেল? হ্যাঁ, গেল। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না, তোমার যা খুশি তুমি করো। ভ্রমর তার চুলে বিলি কেটে দিতে দিতেই বলল, আমি কিচ্ছুই করব না। ইনফ্যাক্ট এখন থেকে আমি আর ভালোবাসবো না আপনাকে, এখন থেকে আপনি আমাকে ভালোবাসবেন। নির্ঝর হাসল, ঠাট্টামূলক গা জ্বালানো হাসি। খপ করে ভ্রমরের হাতটা ধরে ফিস করে বলল, বাসবে না আমাকে ভালো? না। নির্ঝর আবারও হাসল, পুনশ্চ গাত্রদাহী হাসি। হাসতে হাসতে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, পারবে না, আমাকে ভালো না বেসে তুমি থাকতে পারবে না। এত কনফিডেন্স ভালো নয়। নিজের উপর না হলেও তোমার উপর আমার পুরো কনফিডেন্স আছে। তোমার চোখের দিকে তাকালে আমি তোমার ভালোবাসার গভীরতা বুঝতে পারি। তারপর না থেমেই বলল, তোমার চোখ দুটি হচ্ছে আকাশ, আর আমি হলাম সে আকাশের তারা। এরপর গুনগুন করে গাইল সে, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। গান শেষে মিষ্টি হেসে বলল, গানটা বোধহয় আমার জন্য লেখা হয়েছে, তাই না? ভ্রমর হাসল। নির্ঝর অনুরোধের সুরে বলল, গাও না একটু, তোমার গলায় শুনি। পারবো না, এত রাতে সবাই আমাকে পাগল বলবে। নির্ঝর দুষ্টু হেসে বলল, তুমি তো পাগলই, একেবারে বদ্ধ পাগল। আপনি কি? তোমার বর। ঢং। প্লিজ। আচ্ছা ঠিক আছে, গাইবো, কিন্তু তার আগে আপনাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? ভালোবাসা এবং প্রেমের মধ্যে পার্থক্য কি? নির্ঝর এবার শব্দ করে হাসলো। হাসতে হাসতে জিজ্ঞেস করলো, ভাবে জিজ্ঞেস করেছে, তাই না? হ্যাঁ, আমাকে করেছিল, কিন্তু আমি পারিনি। পারবে কি করে? তুমি তো একটা বোকা। ভ্রমর ভেঙচি কেটে বলল, হ্যাঁ, আমি বোকা। তো চালাক হয়ে আপনি কোন দুনিয়ার কি উদ্ধার করে ফেলেছেন? বিয়ে তো সেই আমাকেই করতে হলো। এবার নির্ঝরের হাসিটা বেশ জোরালো হলো। পুরো ঘর কাঁপিয়ে হো হো করে হেসে উঠল সে। হাসির চোটে চোখে পানি চলে এলো। বহু কষ্টে হাসি থামিয়ে বলল, বাহ, কি সুন্দর যুক্তি। সাধে কি তোমাকে আমি পাগল বলি? ভ্রমর মুগ্ধ হয়ে চেয়ে রইল মানুষটার হাসির দিকে। ইস, কি সুন্দর! কিন্তু মোটেই বোকা নয় ভ্রমর। একমাত্র নির্ঝরের সামনে এলেই সে বোকা হয়ে যায়। সত্যি বোকা হয় কিনা কে জানে, নাকি বোকা হবার ভান করে। নির্ঝরের কথার জবাবে কোনো রকম তর্কে না জড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি বোকা। এবার আপনি আমাকে উত্তরটা বলুন। আমি কি পাবো? ভ্রমর অধৈর্য কণ্ঠে বলল, বললাম তো গান গাইবো। নির্ঝর ভেবেছিল এই সুযোগে ভ্রমরের সাথে খানিকটা দুষ্টুমি করবে সে, কিন্তু ভ্রমরের বিরক্ত মুখের দিকে চেয়ে দমে গেল। শোয়া থেকে উঠে বসলো সে। কিছুক্ষণ চুপ করে থেকে মুচকি হেসে বলল, ওকে, তাহলে তোমার কোয়েশ্চেন কি ছিল? ভালোবাসা এবং প্রেমের মধ্যে পার্থক্য কি, তাই তো? ভ্রমর ওপরে নিচে মাথা নাড়ি হ্যাঁ বোঝালো। নির্ঝর মুচকি হেসে বলল, ভালোবাসা এবং প্রেমের মধ্যে পার্থক্য হচ্ছে ভালোবাসা সার্বজনীন, কিন্তু প্রেম সার্বজনীন নয়। ভালো সবাইকে বাসা যায়, যেমন আমি তোমাদের সবাইকে ভালোবাসি, কিন্তু মাকে সবার চাইতে বেশি ভালোবাসি। আর প্রেম, প্রেম মানেও ভালোবাসা, তবে একটু অন্যরকম ভালোবাসা। কীরকম? প্রেম করতে হয় কেবল প্রিয়তমার সঙ্গে, প্রিয়তমা ছাড়া প্রেম হয় না। আর আমার সেই প্রিয়তমাটা হচ্ছে তুমি। ভ্রমর মুচকি হাসলো। জবাবটা তার পছন্দ হয়েছে, তবে মুখে স্বীকার না করে কিঞ্চিত অভিমানের সুরে বলল, প্রিয়তমা না ছাই? প্রিয়তমা হলে এত দুঃখ দিতে পারতেন? আবারও ভ্রমরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল নির্ঝর। দুষ্টু হেসে বলল, শেক্সপিয়ার বলেছিলেন, যন্ত্রণা নাও, নিখুঁত হাও। কচু। বিরক্তিতে কুঞ্চন দেখা গেল ভ্রমরের কপালে। নির্ঝর ডান হাতের আঙুলগুলো চুলের গোড়ায় বোলাতে বোলাতে বলল, ঠিকই বলেছ, কচু।
কচু টু দি পাওয়ার, ঠিকই বলেছ, কচু টু দি পাওয়ার ইনফিনিটি। জ্ঞানের সব ভুল পড়ে গেছে। নতুবা রবি ঠাকুরও তো বলেছিলেন, সে আমাকে অল্প পাইয়াছিল বলিয়াই আমাকে পাইবার আকাঙ্ক্ষা তাহার কিছুতেই মিটিতে চাহিত না। কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। এখানে ভুল কি দেখলেন? ঠিকই তো বলেছেন উনি। তোমার জন্য ঠিক হতে পারে, কিন্তু আমার জন্য না। আমার কাছে ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা কখনোই অল্প পাওয়া কিংবা বেশি পাওয়ার উপর নির্ভর করে না। নির্ভর করে ভালোবাসার তীব্রতার উপর, কে কাকে কতটা ভালোবাসে তার উপর। নতুবা আমি তো তোমাকে পুরোটা পেয়েছি। তুমিই তো বলো তুমি আমাকে নিজের চাইতে বেশি ভালোবাসো, তাহলে এর পরেও কেন আমি তোমাকে আরো বেশি চাই? এবং আমি নিঃসন্দেহে বলতে পারি এই আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে। ভ্রমর পুরস্বাদ খুশি হলেও চেপে গেল। নির্ঝর যখন ভালোবাসার কথা বলেছে তখন এইটুখানি ভাব তারও নেওয়া যায়। মুখ ভেঙচি কেটে বলল, মোটেও বিশ্বাস করি না আমি আপনার কথা। এতই যদি ভালোবাসতেন তবে আমাকে ঘর থেকে চূড়ান্তভাবে অপমান করে কেন বের করে দিয়েছিলেন? আত্মবিস্তৃত নির্ঝর সম্বিত ফিরে পেল। সচেতন চোখে তাকালো ভ্রমরের মুখের দিকে, যে গম্ভীর গলায় বলল, তুমি ভেবো না তোমাকে সেদিন ঘর থেকে বের করে দিয়েছিলাম বলে আমি অনুতপ্ত। আমি মোটেও তার জন্য অনুতপ্ত নই। সেদিন আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম। ইনফ্যাক্ট শুধু সেদিন নয়, প্রায় প্রতিদিনই আমি খারাপ ব্যবহার করেছিলাম তোমার সঙ্গে। তাই আমার কষ্ট হয়, কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো। হয়তো ভালোবাসে বলেই পাগলামিগুলো করেছ, কিন্তু তার মানে এই নয় যে তোমার করো সে পাগলামি আমার কাছে জাস্টিফাইড। তুমি যদি তেমন ভেবে থাকো দেন ইউ মাইট বি রং। ভুল ভেবেছো তুমি। আমার কাছে ভুল মানে ভুল, সব সময়ই ভুল। ভাই তোমার করে গাছগুলোও ভুল। None of this are justified to me. Not yet and not before. ভ্রমর হতাশ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আসল রূপ ঠিক সামনে বেরিয়ে এলো তো। এতক্ষণ কি বলেছিলেন? আমাকে ভালোবাসেন, মিথ্যাবাদী, কচু বাসেন আপনি আমাকে। তার রিয়াকশন দেখে হেসে ফেলল নির্ঝর। মুচকি হেসে বলল, এখন আর এসব বলে লাভ কি? বিয়ে তো হয়ে গেছে আমার সাথে, চাইলেও আর আমাকে ছেড়ে যেতে পারবে না। ও, তার মানে সত্যি আপনি আমাকে ভালোবাসেন না? আমি সেটা কখন বললাম? তাহলে আমি যখন বলেছি আপনি প্রতিবাদ করলেন না কেন? নির্ঝর চিন্তিত মুখে মাথা নাড়িয়ে বলল, তাই তো, প্রতিবাদ কেন করলাম না? এর জন্য কি শান্তি পাওয়া উচিত? সেদিনের মতো 200 বার কানে ধরে উঠবাস। ওকে, আমি রেডি, তুমি আসো। কথা শেষ করিয়ে উঠে বসলো সে, কিন্তু খাট থেকে নামলো না। চেপে ভ্রমরকে শুয়ে নিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে বলল, প্র্যাকটিক্যালি প্রতিবাদ করলে হবে? ভ্রমর লাজুক হেসে বলল, ছাড়ুন, আমি ফ্রেশ হব। হুম, এখন আমি দেখব আমার টুকটাক সুন্দর বউটাকে দেখব, তারপর ভালোবাসবো, তারপর তুমি ফ্রেশ হবে। ভ্রমর চুপচাপ মাথাটা এলিয়ে দিল। নির্ঝরের বুকে ফিসফিস করে বলল, আপনি সারা জীবন এইভাবে আমাকে ভালোবাসলে আর কোনো অভিযোগ থাকবে না আমার। নির্ঝর আরেকটু শক্ত করে জড়িয়ে নিল তাকে। ফিসফিস করে বলল, এবার গানটা গাও। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। না, গাইব না। কেন? কারণ আপনি মোটো আমার আকাশের তারা নন, আমার পুরোটা আকাশটাই আপনি। ঠিক আছে, তাহলে গাও। ভ্রমর হেসে ফেলল। আদুরে কণ্ঠে বলল, গুনগুন করে গাই। গাও। অতঃপর ভ্রমর ঘরে ঢুকে দেখল ড্রেসিং টেবিলের ওপর থেকে তার ফাউন্ডেশন নিয়ে ফ্লোরে মাখাচ্ছে তাদের 4 বছরের মেয়ে নাতাশা। তার হাত পাও ফাউন্ডেশনে মাখামাখি। ভ্রমর রাগে কটমট করে একবার নির্ঝরের দিকে একবার নাতাশার দিকে চাইল। এই দৃষ্টির মানে নির্ঝরের বুঝতে বাকি নেই। এই মুহূর্তে মেয়ের কপালে শনি আছে, অর্থাৎ ভ্রমর নাতাশার কাছে পৌঁছানোর আগে তাকে কিছু একটা করতে হবে। সেই উদ্দেশ্যেই ঘাট থেকে নেমে এক ঝটকায় মেয়েকে কোলে তুলে নিল সে। ভ্রমর এগিয়ে আসতেই তাকে বাধা দিয়ে বলল, খবরদার ভ্রমর, ওর গায়ে একদম হাত তুলবে না তুমি। আপনি ওকে প্রশ্রয় দিচ্ছেন কেন? ও জিনিস নষ্ট করেছে, আপনি দেখতে পাচ্ছেন না? করুক, ওর বাপের কি কম আছে নাকি? তোমার কয়টা লাগবে বলো, আমি কিনে দেবো। ভ্রমর কোমরে হাত রেখে রাগে চোখ মুখ লাল করে বলল, আপনার কথা মনে হচ্ছে ওকে আপনি একাই ভালোবাসেন, আমি বাসি না। আমি এত কিছু জানি না। তুমি আমার মেয়ের গায়ে হাত তুলতে পারবে না, ব্যাস। মেয়ে কি আপনার একার জিনিস নষ্ট করছে সেটা দেখতে পাচ্ছেন না? এটা
এই অভ্যাস ভালো। এখন থেকে শাসন না করলে বড় হওয়ার পরও আগের অভ্যাস থেকে যাবে। আপনার এই ভালোবাসা ওর ক্ষতি করছে। ভ্রমরের কথায় যুক্তি আছে, কিন্তু নির্ঝরই বা কী করবে? সে না ধরলে এক্ষুনি তার আদরের মেয়েটা পিঠে ঠাস ঠাস করে 2 ঘা বসিয়ে দিত ভ্রমর। শাসন করার জন্য নির্ঝর বারণ করছে না, কিন্তু তাই বলে যখন তখন গায়ে হাত তোলাটাও ঠিক নয়। এতে করে ভয় উঠে যায়। এদিকে নিশা বাপের গলা জড়িয়ে ধরে গোল গোল চোখে ভ্রমরের দিকে চেয়ে আছে। বিরক্ত লাগছে ভ্রমরের। রাগে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো সে। নির্ঝর ওর হাত টেনে ধরে নিজের পিঠটা এগিয়ে দিয়ে বলল, প্লিজ ভ্রমর, রাগ করো না। দরকার হলে তুমি আমাকে মারো, যত ইচ্ছা মারো, কিন্তু আমার সামনে আমার মেয়েটার গায়ে হাত তোলো না প্লিজ। আমার কলেজে লাগে। নির্ঝরের করুণ মুখের দিকে চেয়ে হাসি পেয়ে গেল ভ্রমরের। হাসি চেপে গম্ভীর দৃষ্টিতে মেয়ের দিকে চাইল। ডর ভয় বলে কিছু আছে কিনা সন্দেহ আছে। ড্যাব ড্যাব করে মায়ের দিকে চেয়ে আছে। সে বুঝে গেছে যতক্ষণ বাপের কোলে আছে ততক্ষণ ভ্রমর তার কিছুই করতে পারবে না, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। অতঃপর মা মেয়ে একে অপরের দিকে তাকিয়ে নীরব যুদ্ধ ঘোষণা করলো। নাতাশার ভাবখানা এমন যেন পারলে মেরে দেখাও, আর ভ্রমর তার চোখে তোকে আমি পরে দেখে নেব টাইপ দৃষ্টি। 2 দিন বাদের ঘটনা। মুখ গোমরা করে খাটের ওপর বসে আছে ভ্রমর, তার পাশে বসে আছে নির্ঝর। বলা বাহুল্য, আজকেও ভ্রমরের মেজাজ খারাপের কারণ নাতাশা। স্কুলে অ্যাডমিশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল তাকে, সেখানে বারবার বলে দেওয়ার পরেও মিসের সামনে ঠিকই একই ভুলটা আবারও করেছে নাতাশা। তাকে যখন জিজ্ঞাসা করা হলো তার বাবা কী করে, নাতাশা জবাব ছিল তার বাবা মা দুজনেই ডাক্তার। অথচ বাসা থেকে ভ্রমর বারবার শিখিয়ে দিয়েছিল মিস জিজ্ঞেস করলে বলবে তোমার বাবা টিচার, মা ডাক্তার। অ্যাডমিশন ফর্মেও তাই দেওয়া আছে। কিন্তু নাতাশার এক কথা, তার বাবা নামের আগে যেহেতু ডক্টর আছে তার মানে তার বাবাও ডাক্তার। জবাব শুনে ভ্রমর রেগে গেল। নির্ঝর মুখ টিপে হাসল। মিসও হাসলেন। হাসিতে খানিকটা ভরসা ছিল ভ্রমরের প্রতি, কিন্তু তবুও ভ্রমর চিন্তায় গেল না। যদি অ্যাডমিশন না হয়, এত ভালো একটা স্কুল, তাই বাসায় ফেরার পর থেকেই ক্ষেপে আছে সে। সুযোগ বুঝে নির্ঝরও আগেই মেয়েকে নাফিসা রহমানের ঘরে রেখে এসেছে। ভ্রমর যা ক্ষেপেছে কখন যে কোনো মুহূর্তে মেয়ের উপর চড়াও হতে পারে। অতএব তাকে নাফিসা রহমানের কাছে দিয়ে আসাটাই উত্তম। ভ্রমরের চিন্তিত মুখের দিকে চেয়ে নির্ঝর মিটিমিটি হাসল। এই তো সেই দিনের কথা। কতটা ছেলে মানুষ ছিল ভ্রমর। নির্ঝরকে পাওয়ার জন্য কত পাগলামি না করেছিল সে। সেই ভ্রমর এখন এতটা দায়িত্ববান, কতটা সচেতন মেয়ের প্রতি। টাইম ফ্লাইজ। মুচকি হেসে ভ্রমরের পাশে বসলো সে। ফিসফিস করে বলল, নাতাশা তো ঠিকই বলেছে, তার বাবাও কিন্তু এক হিসেবে ডক্টর। তার পাগল মাটাকে সুস্থ বানিয়েছে তো তার বাবাই। মজা রাখুন, আমার বিরক্ত লাগছে। ঠাট্টা জমবে না। ভ্রমর বাস্তবিকই ক্ষেপে আছে। অতএব ক্ষান্ত দিল নির্ঝর। সান্ত্বনা সরে বলল, এত সিরিয়াস হওয়ার কি আছে ভ্রমর? এই স্কুলে না হলে অন্য স্কুলে পড়বে। স্কুলের কি অভাব আছে নাকি? তার চেয়ে বরং নাতাশার সৃজনশীলতা নিয়ে ভাবো। ওর ছোট মাথায় যেটুকু কাজ করেছে সেটা তো অনেক। এবার খানিকটা শান্ত হলো ভ্রমর। বস্তুত নাতাশাকে নিয়ে প্রয়োজনের চেয়ে বেশি টেনশন করে সে। মাঝে মাঝে সেটা বাড়াবাড়িতে রূপ নেয়। তাতে মেয়েকে হয়তো অতিরিক্ত ভালোবাসে বলেই এমন করে, কিংবা নিজের অতীতের ভয় থেকে। কম অপমান তো সহ্য করতে হয়নি তাকে। তাই নাতাশাকে সে মানুষের মতো মানুষ করে তুলতে চায়। সৃষ্টিকর্তার কাছে তার একটাই প্রার্থনা, তার মেয়েটা যেন পড়াশোনা করে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। কি হলো? জিজ্ঞাসু দৃষ্টই নির্ঝরের। ভ্রমর দীর্ঘশ্বাস ছেড়ে নির্ঝরের বুকের কাছে ঘনিয়ে গিয়ে বলল, কিছু না। তবে মুখটা এমন বানিয়ে রেখেছো কেন? এইবারে ভ্রমর চেপে রাখা ভয় কথা স্বীকার করে নিল নির্ঝরের কাছে। মলিন মুখে বলল, আমার ভয় হয় জানেন, আমার মেয়েটারও যদি আমার মতো কষ্ট পেতে হয়। তাই আমি ওকে ছোট থেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাই। নির্ঝর হাসল। ছোট ভ্রমরের কত চিন্তা। ভ্রমরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি মেয়ের মা, তোমার ভয় হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে এখনই এত চিন্তার কিছু নেই। নাতাশা এখনো অনেক ছোট। তার কথা শেষ হওয়ার আগেই ভ্রমর বলল, কিন্তু ছোট থেকেই তো ওর প্রতি যত্ন নিতে হবে। হ্যাঁ, ছোট থেকে ওর প্রতি যত্ন নিতে হয়, এটা ঠিক। কিন্তু তাই বলে তো এখনই পড়াশোনা নিয়ে ওর মনে ভেতরে ভয় ঢুকিয়ে দিও না। এতে বরঞ্চ ওর ক্ষতি হবে। তবে কি করব? আর একটু সফট ওর প্রতি। তোমার প্রতি ওর ভালোবাসা তৈরি করো। পড়াশোনার ব্যাপারে ধৈর্য রাখো। ধৈর্য? হ্যাঁ, ধৈর্য। পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য খুব বড় একটা জিনিস। তোমার কি ধারণা যারা ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে তারা কি এমনি এমনি করে? এই যে আমার কথাই ধরো, ইউনিভার্সিটি জয়েন করেছে,
কিন্তু তারপরেও তুমি আমাকে পড়তে দেখলে বকাবকি করো। কি মনে হয় তোমার এমনি এমনি পড়ো? এমনি এমনি পড়তে কারো ভালো লাগে না? এমনি এমনি পড়তে কারোই ভালো লাগে না, আমারও লাগে না। কিন্তু পড়াশোনা করে আনন্দ পাই, মজা লাগে, তাই করি। না পড়লে নিজেকে কেমন যেন খালি খালি মনে হয়। নাতাশাকেও তেমনই ভাবে গড়ে তুলতে হবে। ও যেন বাধ্য হয়ে নয়, আনন্দের সাথে পড়াশোনা করতে পারে, সেইভাবে ওর মানসিকতা গড়ে তুলতে হবে। তবে আপনার মতো করে গড়ে তুলুন না ওকে। ও মা, মেয়েকে মারার বেলায় তোমার মেয়ে, এই বেলা আমি একা? আমার ভয় করে ও যদি আমার মতন ফাঁকিবাজি হয়। নির্ঝর হো হো করে হেসে উঠে বলল, সত্যি কথাটা তবে এতদিনে ফাঁস হলো? দোষ খালি আমার মেয়ের। মেয়ের মা ফাঁকিবাজ হলে মেয়ের আর ভালো হবে কি করে? তার হাসির চোটে ভ্রমরও হেসে ফেলল। নির্ঝরের পিঠে আলতো চাপড় মেরে বলল, অলক্ষণে কথা বলবেন না তো। আমি জানি আমার মেয়ে মোটো ফাঁকিবাজি হবে না। কি করে বুঝলে? কারণ ওর বাবা আপনি। নির্ঝর হাসি মুখেই বলল, পয়েন্ট টু বি নোটেড। কিন্তু আমি যে চাই আমার মেয়েটা যেন তার মায়ের মতন সরল সোজা, বোকা আর মিষ্টি হোক, যাকে ভালো না বসে থাকা যাবে না। আর পড়াশোনা? ওটার দায়িত্ব মেয়ের বরের। আমি যদি মেয়ের মাকে সোজা করতে পারি, তবে আমার মেয়ের দায়িত্ব জামাইয়ের। অতএব নো চিন্তা, নাকি তেল দিয়ে ঘুমাও। কথা শেষ করে আবারও অট্ট হাসিতে ফেটে পড়ল সে। ভ্রমর কপট রাগ দেখিয়ে বলল, আপনি আমাকে সোজা করেছেন? আমি নিজে পড়াশোনা না করলে আপনি আমাকে দিয়ে করাতে পারতেন, নাকি আমার পড়া আপনি পড়ে দিয়েছিলেন? নির্ঝরের হাসি থামল না। ভ্রমরকে টেনে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো, পারলে তাই দিতাম, পারলে তোমার পড়া আমিই পড়ে দিতাম। ব্যাস, ভ্রমরেরও রাগ উধাও। এইটুকুতে গলে গেল সে। নির্ঝরের সাথে একেবারে সেটে গিয়ে হাতের মুঠোয় তার শার্টের কন্যা খামচে ধরল। অতঃপর স্বামী স্ত্রীকে এক দফা ভালোবাসাবাসির প্রস্তুতি চলছিল। ঠিক সেই মুহূর্তেই নাতাশা খিলখিলিয়ে হাসির শব্দ শুনে দুজনেই চমকে উঠল। কিছু বলার আগেই দু হাতে চোখ চেপে ধরে হাসতে হাসতে দৌড়ে দিয়ে আবারও ঘর চেয়ে বেরিয়ে গেল নাতাশা। ভ্রমর ভার্থ কণ্ঠে বলল, ওকে ধরুন, মায়ের ঘরে গিয়ে কি উল্টাপাল্টা বলবে কে জানে। নির্ঝরের কোনো নরণচরণ হলো না। ভ্রমরকে জড়িয়ে ধরে কাঠ হয়ে শুয়ে রইল সে। ভ্রমর ঠেলা দিয়ে বলল, কি হলো? নাতাশা থাক মায়ের ঘরে, মা বুঝবে। ছি 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 ছি, মা বুঝবে মানে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? বিয়ের পরেও সব ছেলেদের একটু মাথা খারাপই হয়। আর যার বউয়ের এত সুন্দর সুন্দর কার্ভ আছে, তার তো বেশি করে হয়। আমারও হয়েছে। ভ্রমর ঠাস করে নির্ঝরের হাতের উল্টো পিঠে একটা চড় মেরে বলল, ভাষার কি স্ত্রী, উনি নাকি আবার প্রফেসর। প্রফেসর হলে বউর তারিফ করা যাবে না, এটা তোমাকে কে বলেছে? এটা তারিফ? অবশ্যই তারিফ। প্রতিবাদে ভ্রমর আবারও কিছু বলতে যাচ্ছিল, তখনই ঘরে নাতাশার আগমন। ভ্রমরকে ছেড়ে দিল নির্ঝর। হাসি মুখে মেয়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আসো মা, কাছে আসো। নাতাশাও রাজকীয় ভঙ্গিতে বাপের দিকে এগিয়ে গেল। তারপর সিংহাসনে অধিষ্ঠানের মতো করে নির্ঝরের বুকের ওপর উঠে বসল, যেন এই আসনটা কেবল তার জন্যই নির্ধারিত। নির্ঝর কৌতুকে ভ্রমরের দিকে চাইল। ভ্রমর হেসে ফেলল, মেয়ের গালে চুমু খেয়ে বলল, একেবারে আমার জায়গাটাই দখল করতে হলো। পাজি মেয়ে, আগে আমার বর, তারপর তোর বাবা। নাতাশা খিলখিলিয়ে হেসে উঠে মায়ের গলা জড়িয়ে ধরল, কিন্তু জায়গা ছাড়ল না। হাত পা ছাড়িয়ে বাপের বুকের ওপর শুয়ে পড়ল সে। নির্ঝর দুহাতে তাকে জড়িয়ে ধরে মুচকে হেসে বলল, আমার মা জননী, আমার কলেজের টুকরা, আমার আম্মা জান। ভ্রমর মুগ্ধ চোখে চেয়ে রইল দুজনের দিকে। জীবন আগের চেয়ে অনেক বেশি সুন্দর, মধুর, মানুষের কল্পনার বাইরেই মধুর। গুনগুন করে গেয়ে উঠল ভ্রমর।